হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? সরল রেখা অধ্যায়ের 12 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। এই কেমন আছো সবাই, বলো কেমন আছো সবাই? দ্রুত চলে আসো, দ্রুত, ফাস্ট। হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো নাকি? আজকে ক্লাসটা করার জন্য কিন্তু অবশ্যই গত ক্লাসটা করা থাকা লাগবে। গত ক্লাসটা বলতে লেকচার 10 এবং 11। আজকে আমরা পড়তেছি কি 3 এর ই, তাই না? আমরা কোন অধ্যায় জানি পড়তেছি, মনে আছে তোমাদের? 3 এর ই বা 3.5। তো এই অধ্যায়ের উপরে কিন্তু আমরা আরো 2টা ক্লাস নিয়ে ফেলছি, লেকচার 10 এবং 11। কাজেই লেকচার 10 এবং 11 অবশ্যই পড়া থাকা লাগবে আজকে ক্লাসটা বোঝার জন্য। কারো যদি আগের 2টা ক্লাস করা না থাকে, অবশ্যই আগের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ কমপ্লিট করে তারপরে এই ক্লাসটা দেখবা। হ্যাঁ, রেডি রেডি রেডি। তোমাদের এলাকায় কি আজকে বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে। ওকে, গত ক্লাসে অবশ্যই এই ম্যাথটা বাড়ির কাজ দেওয়া ছিল। প্রথমে যে ম্যাথটা করাবো, প্রশ্নটা তুলে ফেলো। এই ম্যাথটা গত ক্লাসে বাড়ির কাজ দেওয়া ছিল, খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা তুলে ফেলো, এটা আমি দেখাই দিই। এটা বোর্ডে অনেকবার আসছে তো এই জন্যে করে দিই, খুবই ইজি, সবাই আস্তে আস্তে করে ফেলে এটা। হ্যাঁ ওকে, বেশিরভাগ জায়গাতেই আজকে বৃষ্টি হচ্ছে সারা দেশে। প্রশ্নটা তোলো, এ এইচ কমাকে, এই বিন্দুটি এই রেখার উপর, এবং বি কে কমা এইচ, এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত। এ বি সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। ভাইয়া দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এইচ কমা কে, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কে কমা এইচ। তোমাকে বলছে এ বি রেখার সমীকরণ বের করতে। তো ভাই আমার প্রথম কাজ হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করা। আমি যদি এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তারপরে এ বি রেখার সমীকরণ বের করা পানি ভাত, তাই না? প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এটা বাড়ির কাজ দেওয়া ছিল। এই ম্যাথটা লেকচার 10, 11 এই 2টা ক্লাসের উপর বাড়ির কাজ ছিল। তোমরা কি করছো? তাও করে দিব, খুবই ইজি ম্যাথ এটা। আজকে ক্লাসে শুরুতে এই ম্যাথটা করে দিই। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখো প্রশ্ন তোলা হয়েছে, তুলে ফেলো। দেখো প্রথমে বলছে এ এইচ কমাকে, এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত। তাহলে অতএব এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে, তাই না? এক্স এর জায়গায় বসানো যাবে এইচ। দেখো এক্স এর জায়গায় বসাবো এইচ, আর ওয়াই এর জায়গায় বসাবো কে, ওয়াই এর জায়গায় বসাবো কে। এটা একটা সমীকরণ। আরেকবার বলছে এই কে কমা এইচ, এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত। সুতরাং এইখানে এক্স এর জায়গায় বসাবো কে, ওয়াই এর জায়গায় বসাবো এইচ। দেখো এটাতে এক্স এর জায়গায় বসাবো কে, আর ওয়াই এর জায়গায় বসাবো এইচ। এই কি করলাম দেখো, যেহেতু এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। মানে এক্স এর জায়গায় বসাবো এই বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসাবো এই বিন্দুর কোটি। ঠিক একইভাবে এই বিন্দুটি যে অবস্থিত, তাহলে এই বিন্দুটি এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। এক্স এর জায়গায় বসাবো এই বিন্দুর ভুজ, অর্থাৎ এক্স এর জায়গায় বসাবো কে, ওয়াই এর জায়গায় বসাবো কোটি, অর্থাৎ এইচ। এখন এই দুইটা সমীকরণকে একসাথে সাজায় লিখে দাঁড়াও, সাজায় লিখি। এইচ এর নিচে এইচ লিখি, দাঁড়াও একসাথে করি। মানে এটাকে এইভাবে সাজাও। এখানে আছে আগে এইচ, দেখো এই যে আগে এইচ রাখলাম, তারপরে কে ইকুয়ালস টু 5। এটাকে এখন এখানে লিখি, দেখো সাজায় লিখি। ধরো এটা 1 নম্বর সমীকরণ, তারপর এটা 2 নম্বর সমীকরণ, -5h প্লাস 2k ইকুয়ালস টু 5। মানে আমি একটু সাজাইলাম। কি সাজাইলাম? এই যে এইচ এর নিচে এইচ লিখলাম, কে এর নিচে কে লিখলাম। এখন এই দুইটা সমীকরণ সমাধান করলেই তো ম্যাথ শেষ। দ্রুত সমাধান করো। এই দুইটা সমীকরণ ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলো। বলো এইচ এবং কে এর মান চলে আসবে, ম্যাথ শেষ। 1 এবং 2 নং সমীকরণ সমাধান করে পাই। তুমি প্রতিস্থাপন, অপনয়ন যে কোনোভাবেই সমাধান করতে পারো, বাট এই ধরনের সমীকরণ ইন্টারমিডিয়েট লেভেলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেললেই হবে। 1 এবং 2 নং সমীকরণ সমাধান করে পাই। বলো মান কি কি আসে? সমাধান করে পাই, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলো। এই মান কত আসছে বলো? বলো বলো বলো। 1,5। তাহলে এইচ এর মান 1 নাকি?
এই কার মান কি আসছে, এইচ এর মান 1, কে এর মান 5, তাই তো? এই দুইটা সমীকরণ ডিরেক্ট, আমি দাঁড়াও তোমাকে দেখাই দিই। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলবা, একদম ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেললেই ভ্যালু চলে আসবে। দেখো একটা, তাই দেখো আমরা মেনুতে গিয়ে এতে যাব, এটা হচ্ছে সিমুল ইকুয়েশন। সিমুল ইকুয়েশন আননোন কয়টা, আননোন দুইটা, দুইয়ে ক্লিক করব। এইবার দেখো এখানে সব 6, তারপরে -1, তারপরে +1, 6 -1 ইকুয়ালস টু চিহ্নের পরে +1 ইকুয়ালস টু, তারপর এটাতে -5 2 +5, -5 2 +5 ইকুয়ালস টু চাপলে দেখো একটা ভ্যালু 1, এখানে x এর ভ্যালু 1 দেখা যায়। x মানে কি, এখানে x মানে হচ্ছে h। নর্মালি তো ক্যালকুলেটরে চলক হিসেবে xy থাকে, এখানে আছে h এবং k, তাহলে x এর জায়গায় আমরা h ধরছি, y এর জায়গায় k, তাহলে x এর ভ্যালু 1 মানে h এর ভ্যালু 1, আবার ইকুয়াল টু যাবো y এর ভ্যালু 5 মানে k এর ভ্যালু 5। তুমি প্রতিস্থাপন কিংবা অপনয়ন দিয়েও করতে পারো, অপনয়ন পদ্ধতিতে দিয়ে, অথবা ডিরেক্ট এগুলা ক্যালকুলেটর দিয়ে করে ফেললেই হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা বিন্দুগুলা, সুতরাং এ বিন্দু দেখো, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, h, k মানে 1,5, এবং বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, বি বিন্দু হচ্ছে k, h, তাহলে 5,1। সুতরাং লিখো এ বি রেখার সমীকরণ দ্রুত। সুতরাং আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, দুইটা বিন্দুর স্থানাঙ্কই পেয়ে গেছি। তাহলে এ বি রেখার সমীকরণ হবে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ কত নাম্বার সমীকরণ, 4 নাম্বার সমীকরণ। মনে আছে, x - x1 ধরো x - 1 ডিভাইড বাই x1 - x2 1 - 5, y - y1 y - 5 ডিভাইড বাই y - y2 5 - 1। তাহলে দেখো কত আসে, এখানে -4 এখানে +4, কাটাকাটি করলে এখানে একটা মাইনাস থাকবে, একটা মাইনাস থাকবে, তাহলে আর গুণন করে দাও, x - 1 মাইনাস দিয়ে আর গুণন, -y মাইনাসে +5। সুতরাং এক পাশে করে ফেলি, -y এক পাশে এসে +y হয়ে যাবে, 5 আর -1 ওই পাশে নিয়ে যাই, 6 হয়ে যাবে, ডান পাশে থাকুক। এই x + y = 6, অথবা তুমি যদি ধ্রুবকটাকে বাম পাশে নিয়ে আসো তাইলে হবে x + y - 6 = 0। কয়জন বুঝছো? খুবই ইজি ম্যাথ। দ্রুত দেখো আমি একটু রিক্যাপ করে দিচ্ছি, এটা কিন্তু বাড়ির কাজ ছিল, এই ম্যাথটা আমার করে দেওয়ার কথা না, তাও করে দিলাম। এই ম্যাথটা পরীক্ষা অনেক বেশি আসে, জাস্ট এতটুকু বুঝলেই হবে যে এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, মানে হচ্ছে এই বিন্দুটি অবশ্যই এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। x এর জায়গায় বসাইতে পারবো ভুজ মানে h, y এর জায়গায় k, একটা সমীকরণ পাবো। তারপরে বি বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করলে আরেকটা সমীকরণ পাবো। তারপর দুইটা সমীকরণ সাজাবো, সাজাবো মানে কি, x এর h এর নিচে h লিখবো, k এর নিচে k লিখবো, সাজাইছি। এখানে তো আগে ছিল k, তারপরে h, সাজাই লিখছি। তারপরে তুমি সমাধান করো প্রতিস্থাপন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে, কিংবা ডিরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে অ্যান্সার লিখে ফেললেও হবে। কে এর মান আসবে 5, h এর মান 1, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এ বি রেখার সমীকরণ x + y = 6, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। সবাই বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো সবাই বুঝছো কিনা বলো দ্রুত, খুবই ইজি। হ্যাঁ, এখন একটা প্রশ্ন লিখো আমার সাথে সাথে। একটি সরল রেখা, একটি সরল রেখা 1,4 বিন্দু দিয়ে যায়, এবং প্রথম চতুর্ভাগে অক্ষদ্বয়ের সাথে অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে বা তৈরি করে, গঠন করে। তারপর কি, উক্ত রেখার সমীকরণ নির্ণয় করো, রেখাটির সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন তোলা হয়েছে, বলো রেখাটির সমীকরণ নির্ণয় করো। বলো বলো বলো,
প্রশ্ন তোলো। একটি সরল রেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং প্রথম চতুর্ভাগে অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তোমরা আমাকে এখন একটা জিনিস বলো, প্রথম চতুর্ভাগে অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে, এই লাইনটা শোনার পরে তোমার কোন সমীকরণটার কথা মনে হওয়া উচিত বলো তো? দ্রুত, কয় নাম্বার সমীকরণটার কথা মাথায় আসা উচিত? 5 নাম্বার না? x/a + y/b = 1। এই সমীকরণটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল হাফ ইন্টু ab। এই মনে আছে তো? এটা কিন্তু মনে হওয়া উচিত। লেখাটা বাঁকা হয়ে গেছে তাই না? সোজা করে দেই। আচ্ছা হ্যাঁ, এইবার দেখো, শুরুতেই তুমি লিখবা ধরি। শোনো, তুমি এই প্রশ্নটা পড়ার পরেই তোমার মাথার মধ্যে এই কাজটা, মাথার মধ্যে এই জিনিসটা মনে হয়ে যাবে যে ধরি লিখো। ধরি লিখবা, ধরি নির্ণেয় সরলরেখার সমীকরণ। আমি বাংলায় লিখতেছি না, তুমি লিখবা ধরি নির্ণেয় সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। এই ফরম্যাটটা ধরবো। এইবার আমাকে বলো, প্রশ্ন মতে আমি কি বলতে পারি? প্রশ্ন মতে হাফ ইন্টু ab, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সমান কত? 8। এই বুঝতেছো নাকি? এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ab। আর প্রশ্ন মতে এটা দেওয়া আছে 8 একক, মানে 8 বর্গ একক। তাহলে এখানে ab সমান 8 দুগুণে 16। তুমি এখান থেকে যে কোনো একটার ভ্যালু বাইর করে রাখো, পরে বসায় দিব। a অথবা b, যে কোনো একটা। ধরো আমি a এর মান বাইর করে রাখলাম 16/b, থাকলো এটা। আমরা a এর ভ্যালু বাইর করে রাখলাম। এইবার আমাকে বলো, প্রশ্নে বলছে এই সরল রেখাটা 1,4 বিন্দু দিয়ে যায়। দেখো এই রেখাটি, তুমি শুরুতে বাংলায় লিখবা যে ধরি নির্ণয় রেখার সমীকরণ এইটা, বুঝতেছো? তারপরে নাম্বার দিলা, ধরো যে 1 নং সমীকরণ। এরপরে বলবা যে 1 নং রেখাটি, 1 নং তোমরা বাংলায় গুছায় লিখবে, 1 নং রেখাটি বা এই রেখাটি 1,4 বিন্দু দিয়ে যায়। তাই তো? এই রেখাটা যেহেতু 1,4 বিন্দু দিয়ে যায়, তাহলে আমাকে তোমরা বলো এই বিন্দুটা এই রেখাটাকে কি সিদ্ধ করবে না? অবশ্যই করবে। যেহেতু এই রেখা এই বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই আমি এখানে x এর জায়গায় বসাতে পারি ভুজ, x এর জায়গায় বসাতে পারি 1, আর y এর জায়গায় বসাতে পারি 4 কোটি। যেহেতু এই রেখা এই বিন্দু দিয়ে যায়, তাহলে x এর জায়গায় বসাই দেবো এই বিন্দুর ভুজ, y এর জায়গায় বসাই দেবো এই বিন্দুর কোটি। এইবার আমাকে বলো, এই যে এটা সমীকরণ, এই একটা সমীকরণ সমাধান করে কি দুইটা আননোনের মান বের করা যাবে বলো? এখানে একটা অজানা রাশি a, একটা অজানা রাশি b, একটা সমীকরণ সমাধান করে দুইটা অজানা রাশির মান বের করা যায় না। তো আমরা কি করব? এই যে এখান থেকে ভ্যালু বসাই দেবো। দেখো এখানে ab সমান ছিল 16, তুমি এখান থেকে a এর মান বের করে এখানে বসাই দাও। অথবা কারো যদি মনে হয় আমি এখান থেকে b এর মান বের করব, তুমি b এর মান বের করে এখানে বসাই দাও, কথা একই। এইবার দেখো এই যে আমি a এর মান বসাই দিচ্ছি, দেখো তোমরা পরে লাইনে লিখো। দেখো এই যে a এর মান 16/b বসাই দিলাম। এইবার এখানে অজানা রাশি কয়টা? এইবার এখানে অজানা রাশি একটা, শুধু b। তাহলে b এর মান এবার বাইর করে ফেলো। দেখো এটা উল্টায় যাবে, b উল্টায় যাবে, b উল্টায় গিয়ে উপরে উঠে যাবে, যেহেতু ভগ্নাংশে নিচে আছে। 4/b = 1। এবার লসাগু করো, নিচে হবে এখানে 16, এখানে b, 16b। বুঝতেছো তো? 16 কাটা, b আর b গুণ করলে b স্কয়ার, b কাটা 4 16 64 = 1। এই ক্যালকুলেশন তো খুবই ইজি, তোমরা নিজেরাই পারবা, খুবই ইজি ক্যালকুলেশন। 16b এক পাশে করো, এটা তো সূত্র পড়ে গেছে না, b স্কয়ার মাইনাস 16b প্লাস 64। এটা তুমি চাইলে এখানে, শোনো, এখানে এসে তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসাই দিতে পারো, ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দিলে ভ্যালু চলে আসবে। বাট এখানে তো সূত্রই পড়ে গেছে, যে এটা সূত্রেই পড়ে গেছে। তাহলে এটা কি আসতেছে? দেখো এটা b - 8 হোল স্কয়ার, এটা আসতেছে b - 8 হোল স্কয়ার = 0। দেখো a স্কয়ার মাইনাস 2ab, 8 দুগুণে 16 প্লাস 64 মানে হচ্ছে 8 স্কয়ার। এই বুঝছো? এটা এটা আমি উপরে একটা লাইন লিখে দেই, নাহলে অনেকে কনফিউজড হইতে পারে। b স্কয়ার মানে দেখো 16b মানে 2 ইন্টু a ইন্টু b প্লাস 64 মানে 8 স্কয়ার, এই যে a - b হোল স্কয়ার। সুতরাং b সমান 8। কে বুঝতে পেরেছো? b এর মান 8। এইবার দেখো b এর মান যদি 8 হয়, a এর মান কত হবে? 8 দুগুণে 16, a এর মান 2, শেষ।
সুন্দর ম্যাথ না বলো, এই ম্যাথটা কয়জন বুঝছো? এবার লিখবা, লাস্টের তোমরা লিখবা। সুতরাং নির্ণেয় সরল লেখার সমীকরণ, নির্ণেয় সমীকরণ, এটা যদি 1 নং সমীকরণ ধরো তাহলে বলবা 1 নং হতে পাই নির্ণেয় সমীকরণ কি, x বাই এর মান হচ্ছে 2 প্লাস y ডিভাইডেড বাই b এর মান হচ্ছে 8 ইকুয়ালস টু 1। তুমি এখানে অ্যান্সার দিলেও হবে, অথবা লসাগু করে দেবো। 8 দুগুণে 16, মানে সরি 16 না তো, 2 আর 8-এর লসাগু তো 8ই, তাহলে 8 দিয়ে গুণ করে দেবো। 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8। কয়জন বুঝতে পেরেছো বলো? 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8। একটু মনোযোগ সহকারে দেখো, খুবই ইজি। একটু মনোযোগ সহকারে দেখো, খুবই, পুরা ম্যাথটা একবার রিভিউ করো। দেখো পুরা ম্যাথটা একবার রিভিউ করো। প্রথম কথা হচ্ছে, যখনই আমরা দেখবো যে একটা সরলরেখার সমীকরণ চাইছে, যে এই রেখাটা প্রথম চতুর্ভাগে অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করছে, এটা দেখার পরে আমার মাথায় চলে আসবে যে আমার সমীকরণ নিতে হবে অক্ষদ্বয়কে ছেদ করে এমন রেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 এবং হাফ ইন্টু a b, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান 8, এখান থেকে একটা সমীকরণ পাবো, মানে একটা শর্ত পাবো, a এর মান বা b এর মান পাবো। এবং এই রেখাটা 1,4 বিন্দু দিয়ে যায়, তাহলে এই রেখাকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে আমি b এর মান এখান থেকে পেয়ে যাবো ইজিলি। b এর মান এখানে বসাই দিলে a পেয়ে যাবো। এই পুরা জিনিসটা কি ক্লিয়ার? শোনো, এই কোনো ম্যাথ, কেউ কিন্তু কোনো ম্যাথের প্রসিডিউর মুখস্থ করতে যাবে না, মনে রাখারও দরকার নাই। তুমি খালি চিন্তা করবা যে আমি জানি কি, প্রশ্নে বলছে কি, দুইটার মিক্স করবা, মেলবন্ধন করবা, সেতু বানাবা মাঝখানে। মনে করো যে এই পাশে প্রশ্ন, এই পাশে তুমি, নদীর এই পাশে প্রশ্ন, এই পাশে তুমি, মাঝখানে কি করবা, ব্রিজ বানাবা, যে কি বলছে, কি দরকার, কি চাইছে, আমার কাছে কি জানা আছে। এই পারবা না? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ফাইন। এরপরে আরো একটা প্রশ্ন তোলো, দাঁড়াও আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। লিখো, একটি সরল রেখা 3,7 বিন্দু দিয়ে যায়। একটি সরল রেখা 3,7 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। সমমানের অংশ ছেদ করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। রেখাটির সমীকরণ নির্ণয় করো। বলো এখানে কোন সমীকরণটা নিব? একটি সরলরেখা 3,7 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। এটা দেখার পরে অক্ষদ্বয় হতে ছেদ করে, ভাইয়া অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে, যতটুকু অংশই ছেদ করুক না কেন অক্ষদ্বয়কে ছেদ করে। এটা শোনার পরে আমার মাথার মধ্যে সমীকরণ চলে আসবে, 5 নম্বর সমীকরণ, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, খেয়াল করে দেখো। অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ, ওয়েট, এই জিনিসটা কেমন হইতে পারে ভালো মতো শোনো। x বাই a প্লাস y বাই b, মনে মনে লেখো না, আগে প্রশ্নটা তোলো। প্রশ্ন তো আমার সাথে সাথেই তুলে ফেলছো। এখন কথা শোনো, আমরা তো নর্মালি অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ লিখি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, তাই তো? এইবার এখানে তুমি খেয়াল করে দেখো কি বলছে, 3,7 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাইলে এই যে দুইটা অংশ দেখো, এখানে x অক্ষের ছেদকৃত অংশ নিলাম a, y অক্ষের ছেদকৃত অংশ নিলাম b, বাট এই প্রশ্নে বলছে উভয় অক্ষ হতে সমমানের অংশ ছেদ করে। তার মানে এইটা যদি a হয় তাহলে এটাও a হবে। আগে আমার সাথে কে কে একমত বলো? ভাই দুইটা অংশ সমমানের,
তাহলে এইটা এ হলে এটাও হবে এ, কিন্তু দেখো বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি, কেউ যদি এটা নেয় পজিটিভ, এটা নিতে হবে নেগেটিভ, নাকি তোমরা কি আমার সাথে একমত? অথবা কেউ যদি এটা নেয়, দাঁড়াও দুইভাবেই পসিবল। আগে সমমানের বসাইতেছি, দেখো শোনো, তোমাকে যদি বলে যে একটা রেখা অক্ষদ্বয় হতে সমমানের অংশ ছেদ করে, তার মানে এক্স অক্ষের ছেদকৃত অংশ যদি এ হয়, তাহলে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ এটাও এ হবে। বাট যখন বলবে বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে হচ্ছে যদি এক্স অক্ষের ছেদকৃত অংশ পজিটিভ হয়, তাহলে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ নেগেটিভ হবে। অথবা কেউ চাইলে এভাবেও নিতে পারে যে যদি এক্স অক্ষের ছেদকৃত অংশ নেগেটিভ হয়, তাহলে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ পজিটিভ হবে। বলো কে কে বুঝছো? তুমি এইটা লিখেও করতে পারো, এটা লিখেও করতে পারো, যে কোনো একভাবে করলেই হবে, উত্তর একই আসবে। যেহেতু একটা বিন্দু দেওয়া আছে, যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, তুমি এইভাবে করো অথবা এইভাবে করো, যে কোনো একভাবে। কোনভাবে করবো বলো? ভাইয়া বলে দিছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তুমি এই দুইটার মধ্যে যে কোনো একভাবে করতে পারো। আর যদি মানে কি বলতো যে একই চিহ্ন বিশিষ্ট, আচ্ছা ওয়েট শোনো, যদি বলতো একই চিহ্ন বিশিষ্ট, তাইলে কি হইতো বলো তো? তাইলে হয় তুমি এই দুইটাই পজিটিভ নিতা, অথবা দুইটাই নেগেটিভ। বুঝছো ঘটনা? তোমরা ঘটনা বুঝতেছো তো? ওকে ফাইন, ঠিক আছে। আর যদি কিছুই উল্লেখ করে না দেই, ধরো কিছুই উল্লেখ করে দিল না, খালি বললো সমমানের অংশ ছেদ করে, চিহ্নের কথা উল্লেখই করলো না, সেই ক্ষেত্রে তুমি একই চিহ্ন বিশিষ্টও নিতে পারো, বিপরীত চিহ্ন বিশিষ্ট নিতে পারো। অনেক ক্ষেত্রে দুইটাই দেখাইতে পারো। যখন চিহ্ন উল্লেখ করে দিছে, দেখো এখানে কিন্তু উল্লেখ করে দিছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। আবার যদি উল্লেখ করে দেয় একই চিহ্ন বিশিষ্ট, তাহলে হয় দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ। আর যদি কিছুই উল্লেখ না থাকে, চিহ্নের কথা উল্লেখ নাই, শুধু সমমানের বলছে, তখন তুমি একই চিহ্ন বিশিষ্ট দিয়ে করলেও হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট দিয়ে করলেও হবে, অথবা তুমি দুইটাই অ্যান্সার হিসাবে দেখা যেতে পারো। বুঝছো ঘটনা? কঠিন জিনিস না, ইজি। ওয়েট, তাহলে আমি এটাকে চুজ করলাম, এটা দিয়ে করি, যে কোনো একভাবে করলে হবে। তুমি লিখবা ধরি, তুমি লিখবা ধরি নির্ণেয় রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়ালস টু 1। তাহলে এটা প্লাস মাইনাস কি হয়ে যাবে? মাইনাস। এ দিয়ে গুণ করে দাও, এ দিয়ে গুণ করে দাও, এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ। এটাই নির্ণয় সমীকরণ, শুধুমাত্র এ এর মান বের করলেই কাজ শেষ। দেখো এ দিয়ে গুণ করে দিছি, মানে এ দিয়ে লসাগু করে গুণ করে দিছি, এটা এক্স, এটা প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই হবে, আর এ দিয়ে গুণ করে দিছি, এটা এখানে চলে আসবে এ। তাইলে যা 3,7 বিন্দুগামী। ম্যাথ শেষ ভাই। এখানে তো আননোন একটা, ভাই এখানে অজানা রাশি শুধুমাত্র একটা, এ এর মান বের করলেই কাজ শেষ। তাহলে এটা কোন বিন্দুগামী? 3,7 বিন্দুগামী। তাহলে সুতরাং এই রেখাটা যেহেতু এই বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দাও, এক্স এর জায়গায় বসাও 3, ওয়াই এর জায়গায় বসাও 7 সমান এ। তাহলে এ এর মান কত আসবে? এ এর মান আসবে 3 থেকে 7 গেলে -4। এই যে এ এর মান পাই গেছে, শেষ। সুতরাং এ এর মান বসাই দাও, এক্স মাইনাস ওয়াই সমান -4, -4 বাম পাশে এসে বলে +4। এই কয়জন বুঝছো বলো? ডান পাশে -4 না দিয়ে বাম পাশে +4 দিই, সুন্দর দেখা যাবে। এই ম্যাথটা কয়জন বুঝছো আগে বলো? খুবই ইজি। এক্স মাইনাস ওয়াই +4, এটা কয়জন বুঝছে দেখি? একটা সরলরেখা 3,7 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে এটা প্লাস হইলে এটা মাইনাস। আচ্ছা কেউ চাইলে এইভাবে করো, দেখো একই উত্তর আসবে। এইভাবে করো তো দেখি, এটা মাইনাস এটা প্লাস, দাঁড়াও করো। এভাবেও করা যাবে, কিন্তু এইভাবে করো, সবাই রাফ করো, রাফ। এইভাবে করে দেখো উত্তর একই আসবে, একটু করো, দ্রুত করো। এর জায়গায় বি নিলে হবে। এর জায়গায় বি কেন নিব? প্রশ্ন তো বলেই দিছে সমমানের অংশ ছেদ করে, তাহলে এটা এ হইলে এটাও এ হবে, অংশদ্বয় তো সমান। বুঝছো? তুমি এইটাকে বি ধরলে এটাও ধরতে হবে বি, মানে দুইটা সেম হবে। ওকে ফাইন, এইভাবে করে দেখো উত্তর একই আসবে। বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি? এটা প্লাস হলে এটা মাইনাস, অথবা এটা মাইনাস হলে এটা প্লাস, একই উত্তর আসবে। আচ্ছা ঠিক আছে। তো এই সেম প্রশ্নটা যদি বলতো একই চিহ্ন বিশিষ্ট, বলো এবার কি হবে? দাঁড়াও, যদি বলতো একই চিহ্ন বিশিষ্ট, তখন কি হইতো? তখন একই চিহ্ন বিশিষ্ট হইলে কি হয়? দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এইভাবেও করা যাবে, অথবা এইভাবে, দুইটাই নেগেটিভ। একই চিহ্ন বিশিষ্ট মানে হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। দাঁড়াও করি, তাহলে এটা কি হবে? প্লাস হবে, তখন এটা হবে প্লাস, কারণ এখানে প্লাস আছে। তাহলে এইবার হবে 3 আর 7
যোগ হবে। এই তোমরা কি বুঝতেছো? খুবই ইজি ম্যাথ না? 10 মানে এটা হবে 3 আর সাথে 10, মানে এটা হবে ডান পাশে পজিটিভই থাকবে, ধরো ইকুয়ালস টু 10, অথবা বাম পাশে এসে বলে -10। বলো কয়জন বুঝছো? যদি বলে একই চিহ্ন বিশিষ্ট, তখন হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এইভাবে করলেও উত্তর যা আসবে, এইভাবে করলেও উত্তর একই আসবে। আর যদি চিহ্নের কথা উল্লেখই না থাকে, মনে করো যে খালি বললো অক্ষদয় হতে সমান অংশ ছেদ করে, দাঁড়াও এটা তো বুঝছো, এই এতটুকু তো ক্লিয়ার নাকি? ইজি। হয় তুমি এইভাবেও করতে পারো, উত্তর একই আসবে। আচ্ছা এইবার মনে করো পরীক্ষায় বলছে এইরকম, অক্ষদয় হতে সমমানের অংশ ছেদ করে। ধরো এবার চিহ্ন নিয়ে কিছু বলেই নাই, এইবার তুমি কি করবো বলো? ধরো চিহ্ন নিয়ে ধরো কিছু বলেই নাই, এবার কি করবা? এইবার কি করবা? অক্ষদয় হতে সমমানের অংশ ছেদ করে, যদি চিহ্ন নিয়ে কিছু নাই বলে তাইলে তো উত্তর ভাইয়া দেখো, যখন চিহ্ন নিয়ে কিছুই বলবে না তখন একই চিহ্ন বিশিষ্টও হইতে পারে, বিপরীত চিহ্ন বিশিষ্টও হইতে পারে। তার মানে তখন উত্তর এটাও হবে, এটাও হবে। তোমরা কি আমার কথা বুঝতেছো কি বলতেছি? যখন চিহ্নের কথা ফিক্স করে দিবে, ধরো বলে দিল যে একই চিহ্ন বিশিষ্ট, তখন উত্তর একটা হবে। যদি বলে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তখন উত্তর একটা। কিন্তু যদি চিহ্নের কথা কিছু নাই বলে, ধরো যে কিছুই বললো না, তার মানে কি? তার মানে তখন তোমার বুঝতে হবে যে এইটা একই চিহ্ন বিশিষ্টও হইতে পারে, বিপরীত চিহ্ন বিশিষ্টও হইতে পারে। তখন একবার করা লাগবে যে এইভাবে, দেখো ওয়েট, এই যে একবার করা লাগবে, ধরো দুইটাই প্লাস নিলাম, আরেকবার কি একটা প্লাস একটা মাইনাস। ওয়েট শোনো, আমরা যখন একই চিহ্ন বিশিষ্টের ম্যাথ করছি তখন আমরা এইভাবে ধরছি, তাই তো? দুইটাই প্লাস ধরছি, একই চিহ্ন বিশিষ্ট ধরলাম, দুইটাই প্লাস। অথবা কেউ চাইলে দুইটাও মাইনাস নিতে পারে, বাট দুইটা প্লাস নেওয়াই তো সুবিধাজনক। আর যখন বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা প্লাস একটা মাইনাস। এখন আচ্ছা, এই দুইটাকে একসাথে করে কি লেখা যায় বলো তো? এই যে এখানে প্লাস এখানে মাইনাস, একসাথে করে দেখো, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে দেখো ওয়েট, এটা মাইনাসটা এখানে দিয়ে দিই, প্লাসে মাইনাসে মাইনাস। তো এই দুইটাকে একসাথে করে কি এটা লেখা যায় যে নির্ণয় সমীকরণ হবে যখন চিহ্ন বলা থাকবে না, একবার একবার প্লাস হবে একবার মাইনাস হবে। এই যে বলো, দুইটা একবারে ঢুকাই দিলাম, কে কে বুঝছো দেখি? এই যে যখন চিহ্নের ব্যাপারে কিছু বলা থাকবে না, তখন আমরা একই সাথে দুইটা পজিটিভ মানে একই চিহ্ন বিশিষ্টও নিয়ে নিব, আবার একটা প্লাস একটা মাইনাস। এই লাইনটা কে কে বুঝছো? তুমি কিন্তু চাইলে ভেঙে ভেঙে আলাদা করতে পারো, চিহ্নের কথা উল্লেখ না থাকলে তুমি আলাদাভাবে এইটা একবার করতে পারো, আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট বেলা এটাও করতে পারো। তো দুইবারে না করে দুইটাকে একসাথে নিয়ে নিছি। এই কে কে বুঝছো? এটা একবার এটা প্লাস একবার এটা ধরো মাইনাস, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একবার মাঝখানে প্লাস চিহ্ন হবে আর একবার মাইনাস চিহ্ন হবে। দুইটাকে একসাথে করে একবারে ঢুকাই দিছি। এইবার বলো তাহলে কি হবে? এ দিয়ে গুণ করে দাও, এক্স প্লাস মাইনাস ওয়াই সমান এ, যা ধরো একটা বিন্দুগামী, ধরো এই বিন্দুগামী 3,7 বিন্দুগামী। এই তোমরা কি বুঝতেছো? সুন্দর মেথ কিন্তু। এইবার 3,7 বিন্দু দিয়ে সিদ্ধ করো, 3 প্লাস মাইনাস 7 সমান এ। সুতরাং খেয়াল করে দেখো, যখন পজিটিভ, যখন তুমি প্লাস নিবা 3 আর 7, তখন এ মান হবে 10। দেখো যখন প্লাস নিচ্ছ তখন কিন্তু 10, আর যখন মাইনাস নিচ্ছ 3 থেকে 7 গেলে -4। কয়জন বুঝছো বলো? এই যে একবারে করে ফেলছি আর কি, মানে দুইবারে, আলাদা আলাদা দুইবারে না করে একবারে করে ফেলছি। তুমি চাইলে কিন্তু আলাদাভাবে দুইবারে করে দিতে পারো, যে প্রথমে একবারে একই চিহ্ন বিশিষ্ট এটা দিয়ে একবারে অ্যান্সার বের করলে, তারপর এটা দিয়ে। তার মানে যখন এখানে প্লাস নিছি, এখানে যখন প্লাস নিছি তখন মান আসছে 10। সুতরাং লিখবা, সুতরাং নির্ণয় রেখাদ্বয়ের সমীকরণ, এখানে কিন্তু অ্যান্সার দুইটা আসবে, এখানে অ্যান্সার দুইটা আসবে যখন প্লাস। দেখো মাঝখানে প্লাস, এই যে এটা, এখানে দেখো যখন মাঝখানে প্লাস নিছি
তখন ভ্যালু আসছে এ এর মান 10, তাহলে মাঝখানে প্লাস হইলে এ এর মান 10, এটা একটা সমীকরণ। আর মাঝখানে যখন মাইনাস নিছি তখন এ এর মান আসছে -4। কয়জন বুঝছো এটা বলো? খুবই সুন্দর, খুবই চমৎকার ম্যাথ। মানে চিহ্নের কথা উল্লেখ না থাকলে উত্তর দুইটা হবে, কারণ চিহ্নের কথা যখন উল্লেখ নাই তখন সমমানের অংশ দুইটা, একই চিহ্ন বিশিষ্টও হইতে পারে, বিপরীত চিহ্ন বিশিষ্ট। বোঝা গেল? যদি এইভাবে দেখতে কঠিন মনে হয় তাহলে তুমি আলাদা আলাদা দুইবারে করবা। আগে লিখবা যে একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করলে, লিখবা একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করলে এইটা, উত্তর এইটা। তারপরে বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করলে এইটা, লিখবা উত্তর এইটা। বাট আলাদা করে না লিখে একবারে লিখে ফেললেই হবে। আর এই জিনিসটা তো লেখা লাগবে না, এইটা তো আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি, তোমার তো পরীক্ষার খাতায় লেখার দরকার নেই। ঠিক আছে, খুবই চমৎকার প্রশ্ন। এইবার আরো চমৎকার একটা ম্যাথ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবার আসছে। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলে ডান কমেন্ট করো। এগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এইগুলা অনেকবার বোর্ডে আসছে। রেফারেন্স দেওয়া হয়নি, ভুলবশত হয়তো টাইপ করা হয়নি। বাট এখন যে দুইটা ম্যাথ করাবো, বলা যায় যে 3.5 এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা ম্যাথের মধ্যে এরা দুইটা অন্যতম। তারপরে আমরা চলে যাব 6 নাম্বার সমীকরণে। আজকে ক্লাসে আমরা 6 নাম্বার সমীকরণের ম্যাথগুলোও করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আলাদাভাবে করলে সেকেন্ডটাতে দুইটাই মাইনাস হবে না? দিতে পারো, কোনো সমস্যা নাই। শোনো মাহি, যেটা বলছো কমেন্টে, একই চিহ্ন বিশিষ্ট যখন বলবে, একই চিহ্ন বিশিষ্ট, তুমি হয় দুইটাই পজিটিভ নেও অথবা দুইটাই নেগেটিভ, লাস্টে অ্যান্সার একই আসবে। বুঝছো ঘটনা? তো আমরা প্রেফার করি যখন একই চিহ্ন বিশিষ্ট বলবে তখন দুইটাই প্লাস পজিটিভ, পজিটিভটা নিয়েই আমরা করি। আর যখন বলবে বিপরীত চিহ্ন বিশিষ্ট তখন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। ওকে ফাইন। ও এ বি সি একটি সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। ওসি রেখার সমীকরণ y = 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। মানে আমার বের করতে হবে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক। তো আমি যদি এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি তাহলে এসি কর্ণের সমীকরণ বের করা তো পানিবাদ। এখন তোমরা আমাকে আগে বলবা y = 2x এটা কেমন রেখা? আমরা যে ইতিমধ্যে 5টা টাইপের সমীকরণ পড়ছি সরল রেখার, তার মধ্যে এইটা কেমন রেখা? এটা আকৃতি কেমন, দেখতে কেমন? এটা মূল বিন্দুগামী, ভেরি গুড। এটা 2 নম্বর সমীকরণ এবং এটা মূল বিন্দুগামী রেখা। কাজে এই রেখাটা তুমি যখন আঁকাবা অবশ্যই মূল বিন্দুগামী নিতে হবে, নাহলে কিন্তু আগেই 0 পাই যাবা চিত্র ভুল করলে। এবার আমি চিত্রটা আঁকাবো, সবাই মনোযোগ সহকারে শুনো। এই যে y অক্ষ, এই যে x অক্ষ, এটা চিত্রটা ভালো মতো বোঝো। চিত্র আঁকাইলেই ম্যাথ শেষ। x অক্ষ, y অক্ষ, ও এ বি সি একটা সামান্তরিক। x অক্ষ বরাবর ও এ অবস্থিত। ধরো ও মানে মূল বিন্দু, এটা তো আমরা বুঝতেই পারি। ধরো ও, x অক্ষ বরাবর ও এ অবস্থিত। ধরো এই যে ও এ, এই যে ধরো ও এ, x অক্ষ বরাবর এই যে ও এ অবস্থিত। আচ্ছা, এখন আমাকে তোমরা আগেই বলো, এ বিন্দুটা যেহেতু x অক্ষের উপর অবস্থিত তাহলে এ বিন্দুর কি শূন্য? ভাই মূল বিন্দুর তো ভুজকোটি দুইটাই শূন্য। তোমরা আগে আমাকে বলো এ বিন্দুর কি শূন্য? কোটি শূন্য। ভেরি গুড। যেহেতু এ বিন্দু x অক্ষের উপর অবস্থিত আমি আগেই কোটি শূন্য দিয়ে রাখলাম। এরপরে বলছে ওসি রেখার সমীকরণ y = 2x। এই দেখো ওসি, এটা হচ্ছে ও, ওসি হবে মূল বিন্দুগামী সরলরেখা। এই যে ধরো এই যে ওসি, দেখছো? এই যে ওসি রেখার সমীকরণ, এটা হচ্ছে y = 2x। এটা কিন্তু মূল বিন্দুগামী রেখা, দেখে চিনতে পারতে হবে। যদি তুমি এইখানে ওসি মূল বিন্দুগামী না নিয়ে কেউ যদি এইভাবে অন্য, মানে এটা তো বলাই আছে ওসি, নাম দেখেও চিনে ফেলা যায়, তাও এটা মূল বিন্দুগামী রেখা, এটা আমাদের চিনতে হবে। তারপরে বলছে বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। ওয়েট, আমাকে বলো এই যে একটা সামান্তরিক ও এ বি সি, একটা সামান্তরিকে যদি আমরা দুইটা সন্নিহিত বাহু পেয়ে যাই, একটা ও এ একটা বিসি, সরি একটা ও এ একটা ওসি, এই সামান্তরিক আঁকার জন্য কি আর কিছু দরকার আছে? বলো, আগে বলো আমাকে। মনে করো তোমাকে আমি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দিয়ে দিছি, এই সামান্তরিক আঁকার জন্য কি আর কিছু লাগবে? লাগবে না তো।
বাকি দুইটা বাহু তো এদের সমান্তরাল, বাকি দুইটা বাহু আগে আঁকাই দাঁড়াও। ওই যে একটা হবে এটা সমান্তরাল, এই যে মোটামুটি দেখতে সমান্তরাল হয়েছে, হ্যাঁ হয়েছে। আরেকটা হবে ও এ বাহু সমান্তরাল, এই যে। কাজেই একটা সামান্তরিকের ভাইয়া দুইটা বাহুর স্থান মানে সমীকরণ, দুইটা বাহু আমরা পাই গেছি, মানে বাকি বাহু দুইটা আমরা অটোমেটিক সমান্তরাল নিয়ে পাই যাবো। এটার নাম কি হবে? ও এ বি সি, এটা হবে বি বিন্দু। এবং প্রশ্নে দেখো, প্রশ্নে কিন্তু স্যাররা খুবই ভালো, বি বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে দেওয়াই আছে। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,2। আগে বলো চিত্রটা কয়জন বুঝছো, পরে ম্যাথ। এই চিত্রটা সবাই বুঝছো কিনা আগে বলো। ও এ বি সি একটা সামান্তরিক, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, ও সি মূলবিন্দুগামী রেখা, ও এ বাহু পেয়ে গেছি, ও সি বাহু পেয়ে গেছি, বাকি দুইটা বাহু সমান্তরাল করে আঁকাইলেই বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4,2। এখন আমাকে বাইর করতে বলছে এসি কর্ণের সমীকরণ। এই যে এসি কর্ণের সমীকরণ, তার মানে আমার লাগবে আগে এ বিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানে চাইছেই কিন্তু তোমাকে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করো, তারপরে এসি কর্ণের সমীকরণ বের করো। তার মানে আমার এখানে প্রয়োজন হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক। এখন তোমরা সবার আগে আমাকে যেটা বলবা, এই যে বিসি রেখা ও এ রেখার সমান্তরাল, তোমরা কি আমার সাথে একমত? অবশ্যই একমত। বিসি রেখা বা সিবি রেখা কথা একই, ও এ রেখার সমান্তরাল। তার মানে আমি কি বলতে পারি যে এই বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল? ভাইয়া ও এ রেখা তো এক্স অক্ষ, বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল। কে কে আমার সাথে একমত? বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল। তোমরা কি জানো এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হয় না? মনে আছে? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। কার কার মনে আছে? এক্স অক্ষের সমান্তরাল রেখায় সমীকরণ ওয়াই ইকুয়ালস টু বি। এখানে বি মানে যে কোনো ধ্রুব সংখ্যা, মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হয় না। এই যে এই রেখার উপরস্থ সকল বিন্দুর কোটি হবে 2। এটা কয়জন বুঝছো আমাকে একটু জানাও। ভাইয়া এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হয় না, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ভুজ চেঞ্জ হয় না। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু এ। ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ভুজ সেম থাকে, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় কোটি সেম থাকে। তাইলে এই রেখার উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি হবে 2। এখন দরকার হচ্ছে ভুজ। এবার আমাকে তোমরা বলো, সি বিন্দুটা অবশ্যই এই রেখার উপর অবস্থিত। তোমরা কি আমার সাথে একমত? এই যে ওসি রেখা, ওসি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2x। বুঝতেছো? তাহলে সি বিন্দুটা অবশ্যই এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। কেন? কারণ এই রেখাটা সি বিন্দু দিয়ে যায়। তাহলে ওয়াই এর জায়গায় বসাও 2, ওয়াই এর জায়গায় বসাও 2, 2 সমান 2x। তাহলে x সমান 1। কয়জন বুঝছো ভাই? এগুলা চিত্র আঁকাইলে বাংলা ভাষায় কিচ্ছু না লিখলেও হয়। এটা কে কে বুঝছো? একটু মনোযোগ সহকারে চিন্তা করো। বোর্ড পরীক্ষায় একটু বাংলা ভাষায় লিখতে হবে, নাহলে স্যাররা একটু মাইন্ড করেন। বাংলা ভাষায় তুমি লিখতে পারবে, ওটা অসুবিধা নাই। বাংলা ভাষায় তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা এখানে বিসি বাহু ও এ বাহুর সমান্তরাল, সুতরাং সি বিন্দুর কোটি সমান হবে 2। সি বিন্দুর কোটি সমান 2, কারণ কোটি চেঞ্জ হবে না। আবার ওয়াই ইকুয়ালস টু 2x, এই রেখাটি সি বিন্দুগামী, সুতরাং ওয়াই এর জায়গায় বসাই দিবা, ওয়াই এর জায়গায় বসাই দিবা এই বিন্দুর কোটি, কারণ এই বিন্দু এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে ওয়াই এর জায়গায় 2 সমান 2x, তাহলে x ইকুয়ালস টু 1। শেষ। তোমরা কি বুঝতেছো? তুমি আগে বোঝো ম্যাথটা, পরীক্ষার হলে বাংলায় কিভাবে লিখতে হবে ওইটা তুমি পারবা, ওইটা হায়ার ম্যাথে তোমাকে আটকাবে না। এইবার আমাকে বলো, এইবার সি বিন্দুর স্থানাঙ্ক পাই গেছি, আমার এ বিন্দুর ভুজ দরকার। এবার আমাকে তোমরা বলো, একটা সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু জানি। দেখো একটা সামান্তরিকের এই বিন্দু জানি, এই বিন্দু জানি, এই বিন্দু জানি। এ বিন্দুর স্থানাঙ্ক বাইর করা কি কোনো ব্যাপার? কেমনে বের করবো বলো? 2 ভাবে করা যায় এটা। আমরা কিন্তু ওই যে পড়ছিলাম 3.2-তে, মনে আছে? শর্টকাট। একটা সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু জানি, তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? চতুর্থ শীর্ষবিন্দু। এটার কোটি 0, এটা তো জানি। এটা কি হবে খেয়াল করে দেখো, কাছের দুইটার ভুজ যোগ 0 আর 4 যোগ করলে 4, সেখান থেকে দূরের টার ভুজ বিয়োগ 4 থেকে 1 বিয়োগ করলে 3। এটা হচ্ছে শর্টকাট। সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয়, এটা শর্টকাট পড়ে আসছিলাম। এই যে এর কাছের দুইটা ভুজ, আমরা তো ভুজ বের করব, কোটি তো জানি। এই ভুজ আর এই ভুজ হবে যোগ, মানে সংলগ্ন বাহু দুইটার শীর্ষবিন্দু কাছাকাছি যে দুইটা আছে এই দুটো হবে যোগ, আর এই বিপরীতটা হবে কি?
বিপরীতটা হবে বিয়োগ, বিপরীতটার 1 বিয়োগ। অথবা তুমি যদি চাও যে ভাই এইভাবে না আরেকভাবে করব, কিভাবে? আমরা তো জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তুমি এটার দৈর্ঘ্য বের করো, 2 থেকে 2 বিয়োগ করলে কাটা, 4 থেকে 1 বিয়োগ করলে 3। তুমি বিসি বাহুর দৈর্ঘ্য বের করো, দেখবে এটা দৈর্ঘ্য আসছে 3। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি 3 একক হয়, তাহলে ও এ বাহু এটার দৈর্ঘ্য 3 একক হবে। তাহলে মূল বিন্দু থেকে এক অক্ষ বরাবর 3 একক দূরে তার ভুজ হবে 3, আর 100 কে কোটি শূন্য। দুই ভাবেই কে কে বুঝছো একটু বলো তো। সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু ডিরেক্ট শর্টকাট দিয়ে করা যায়, অথবা তুমি পরীক্ষা এভাবে লিখে করতে পারো যে এখানে বিসি বাহুর দৈর্ঘ্য বের করো, বিসি বাহুর দৈর্ঘ্য সমান আসবে 3 একক। সুতরাং তুমি প্রথমে বের করবা যে বিসি বাহুর দৈর্ঘ্য সমান 3 একক। সুতরাং বিসি বাহু আর ও এ বাহু তো সমান হবে, এটাও হবে 3 একক। তাহলে ও থেকে এ এই দৈর্ঘ্যটা যদি 3 একক হয়, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 3,0, কোটি তো এমনি 0, শেষ। বুঝতে পেরেছো? এই চিত্রের মধ্যেই ম্যাথ শেষ। বলো এটা কয়জন বুঝছো? তুমি যদি বুঝতে পারো, পরীক্ষায় একটু বাংলা ভাষায় তুমি লিখে আসতে পারবা, ওটা সমস্যা না। এইবার তোমাকে বলছে এসি কর্ণের সমীকরণ। দেখো এসি কর্ণের সমীকরণ, হায়ার ম্যাথ তুমি যদি বোঝো, বাংলা ভাষার জন্য তুমি আটকাবা না, মাতৃভাষায় লিখে দিয়ে আসতে পারবা ওইগুলা। এসি কর্ণের সমীকরণ লিখো, x - x1 দুই বিন্দুগামী রেখার সমীকরণ, xy x - x1 x - 3 x1 - x2 x2 হচ্ছে 1, y - y1 y - y1 হচ্ছে 0, আর y1 - 0 - y2 হচ্ছে 2। তাহলে এখানে কত? এখানে 3 থেকে 1 গেলে 2, এখানে -2, 2 2 কাটা, এখানে একটা মাইনাস থাকবে, মাইনাসটা এই পাশে আর গুণন করে দিই, -x - +3 = y। তাহলে এক পাশে করে ফেলো x + y - 3 = 0। বলো তো তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই ম্যাথটা? এই ম্যাথটা কিন্তু সৃজনশীল ম্যাটেরিয়াল, এই ম্যাথটা পরীক্ষায় সৃজনশীলে অনেক বেশি আসে। কে কে বুঝতে পেরেছো যে ভাই এ বিন্দু যেহেতু এক অক্ষের উপর অবস্থিত, তাহলে কোটি শূন্য, এটা আগেই পেয়ে গেছি। তারপরে এই বিসি রেখা যেহেতু এক অক্ষের সমান্তরাল, এক অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হবে না, এই রেখার উপরস্থ সকল বিন্দুর কোটি হবে 2। তাহলে বি বিন্দুর কোটি যেহেতু 2, সি বিন্দুর কোটি হবে 2। সি বিন্দুর কোটি এই রেখাকে সিদ্ধ করবে, কারণ সি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে কোটির জায়গায় 2 বসায় দিলে x এর মান পাই যাবো 1, ভুজ 1। তারপরে এই বাহুর দৈর্ঘ্য হবে 3, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান, ওই এ বাহুর দৈর্ঘ্য হবে 3, তাহলে এ বিন্দুর ভুজ হবে 3, শেষ। একদম পানি ভাত, মাথার মধ্যে একদম সবকিছু তুমি কথা বলবা। সরল রেখার প্রত্যেকটা ম্যাথ আগে তুমি প্রশ্নটা বুঝবা, সে তোমাকে কি বলতে চায়, যে আসলেই কি বলতে চায় এটা তুমি বুঝলা, তারপরে তুমি কি জানো সেটার সাথে একটা সামঞ্জস্য করলে ম্যাথ হয়ে যাবে, শেষ। ঠিক আছে, এবার এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার বোর্ডে আসছে, এখানে রেফারেন্স দেওয়া নাই। তোমরা যখন আজকে ক্লাসের পর বাড়ির কাজ করতে যাবা, আজকে ক্লাসের পর যখন আমি বাড়ির কাজ দিব, প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, তখন দেখবা অনেকবার আসছে। এটাই লাস্ট ম্যাথ 5 নাম্বার সমীকরণে, তারপরে আমরা 6 নাম্বার সমীকরণ শিখে ফেলবো। এরপরে আমরা 6 নাম্বার সমীকরণে চলে যাব। তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। সরলরেখা কি মজা লাগতেছে না? 3.5 আজকে ক্লাসে একাডেমিক টাইপগুলো কভার হয়ে যাবে। তবে আগামী ক্লাসে আমরা 7 নাম্বার সমীকরণটা শিখবো, যেটা অ্যাডমিশন টেস্টে লাগবে, একাডেমিকে লাগবে না। 3.5 শেষ হয়ে যাবে, তারপর 3.6 3.7 খুবই সুন্দর সুন্দর ম্যাথ। তুমি যদি খালি সমীকরণগুলো একবার ভালো মতো বুঝে ফেলতে পারো, সরল লেখা অধ্যায়টা এরকমও দেখা যায় যে পরীক্ষার আগে রিভিশন দিয়ে না গেলেও তুমি পরীক্ষায় সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবা। কারণ এইখানে প্রত্যেকটা টাইপ তুমি যদি বুঝে বুঝে করো, প্রশ্নই তোমাকে বলে দিবে কি করা লাগবে, প্রশ্নই তোমাকে গাইড করবে যে এই দিকে যাও, তারপর এইদিকে যাও, ওই দিকে যাও। হ্যাঁ, শুধু কেতাব স্যারের বই করলে কি সব কভার হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। যে কোনো একটা বই ভালো মতো কভার করো, তাইলেই হবে। টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, শুধু কেতাব স্যার, একসাথে 2টা বই করার কোনো দরকার নাই। এত সময় পাবা না তুমি এইচএসসি লাইফে। যখন কলেজ শুরু হয়ে যাবে, তুমি একটা বই শেষ করতেই হিমশিম খাবা, কাজেই অত বেশি কষ্ট করার দরকার নেই। আচ্ছা ওয়েট, দেখো এই যে একটা রেখা y = mx, এই যে আরেকটা রেখা y = m1x, খালি এদের ঢাল পার্থক্য। একটা ঢাল হচ্ছে m, একটা ঢাল m1। মনে করো একটা হচ্ছে y = 2x, আরেকটা ধরো y = 3x, এই হচ্ছে পার্থক্য। আরেকটা হচ্ছে y = b। এই রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলে এত দেখাইতে হবে।
তো ত্রিভুজের ক্ষেত্রফল তো অলওয়েজ পজিটিভ হয়, এই জন্য এখানে মডুলাস ইউজ করছে, যেখানে m1 গ্রেটার দেন m। আচ্ছা ভালো কথা, তুমি মনে করো যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়াই নাই, তুমি বাইর করবা, পরে অটোমেটিক দেখবা উত্তর মিলে গেছে। এখন আমাকে তোমরা আগে বলবা, এই যে তিনটা রেখা, একটা দুইটা তিনটা, এই রেখাটা কেমন রেখা? অবশ্যই মূলবিন্দুগামী, y = mx। এই রেখাটা কেমন রেখা? এটাও মূলবিন্দুগামী, এটা y = mx, এটাও তো y = mx, এই ফরম্যাটেই তো আছে, শুধু ঢাল দুইটা আলাদা হইতে পারে, একটা y = 2x, একটা y = 3x, দুইটা ঢাল ভিন্ন, এটাও মূলবিন্দুগামী, এটাও মূলবিন্দুগামী। আর এই রেখাটা কেমন রেখা বলো? y = b, এখানে b হচ্ছে যে কোনো একটা ধ্রুব সংখ্যা, y = b হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, আর y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে x = a। এখন আমি চিত্রটা আঁকাবো, দেখো প্রশ্নে কিন্তু আরেকটা জিনিস বলা আছে, m1 > m। এটা অনেক সময় বলা থাকে, অনেক সময় বলা থাকে না। যখন বলা থাকে তার মানে এই জিনিসটা দেখে কি তুমি বুঝতেছো যে প্রথম রেখার ঢালের চাইতে দ্বিতীয় রেখার ঢাল বেশি? এই শর্তটা অনেক সময় প্রশ্নে থাকে, অনেক সময় থাকে না। যদি এই শর্তটা প্রশ্নে থাকে, তাহলে এই জিনিসটা দেখে আমি কি বুঝতেছি বলো তো? এই শর্তটা কি বলছে? যে দ্বিতীয় রেখাটার ঢাল প্রথম রেখার ঢালের চেয়ে বেশি, এটাই তো বলছে নাকি? তাহলে এখন দেখো চিত্রটা আঁকি, যদি এই শর্তটা থাকে একটু খেয়াল রাখবা কি বলছে শর্তটা। দেখো আমি তোমাকে বুঝাই দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নেই। এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এই যে মূলবিন্দু, দেখো এই প্রথম রেখা দ্বিতীয় রেখা, দুইটা রেখাই কিন্তু মূলবিন্দুগামী। ধরো এই যে একটা রেখা মূলবিন্দুগামী, এই যে একটা রেখা মূলবিন্দুগামী। এইবার দেখো প্রশ্নে কিন্তু বলছে প্রথম রেখার ঢালের চাইতে দ্বিতীয় রেখার ঢাল বেশি, তার মানে কি? এই যে এটার ঢাল হবে কম, এইটা হবে বেশি, তার মানে এটা হবে y = mx, যেটা ঢাল কম, আর যেটা ঢাল বেশি এটা হবে উপরে। কেন? এই যে এটার থিটার চাইতে এটা থিটা বেশি হবে, কে কে বুঝছো? দেখো ঢাল বেশি, tan থিটার মান, থিটা যত বড় প্রথম চতুর্ভাগে tan থিটা তত বেশি। এই এটা কে কে বুঝছো একটু দেখো, তোমাকে বলছে এটার ঢালের চাইতে এটা ঢাল বেশি, দেখো এই জন্য এটার চাইতে এটা কিন্তু বেশি খাড়া করে আঁকাইছি আমি, এটার চাইতে ঢাল কি বেশি। প্রথম চতুর্ভাগে তুমি অ্যাঙ্গেল যত বাড়াবা ঢালের মান তত বাড়তে থাকবে, কারণ তুমি দেখো tan 30 ডিগ্রি চাইতে tan 60 ডিগ্রির মান কিন্তু বেশি। থিটার মান প্রথম চতুর্ভাগে, থিটার মান তুমি যত বাড়াইতে থাকবা ঢালের মান তত বাড়তে থাকবে। তো প্রশ্নে যেহেতু বলছে যে দ্বিতীয় রেখাটার ঢাল বেশি, এই দেখো এই জন্য এই যে দেখো দ্বিতীয় রেখাটার অ্যাঙ্গেল কিন্তু বেশি নিছি, প্রথমটা কিন্তু কম নিছি। বুঝতে পেরেছো ঘটনা? আর যদি এই শর্তটা না থাকতো তাহলে তুমি ইচ্ছা মতো নিতে পারতা, তখন তুমি এইটা চাইলে m1x আর এইটা mx নেও, কোনো সমস্যা নাই। কিন্তু এই শর্তটা যেহেতু বলা আছে, অবশ্যই চিত্রটা আঁকার সময় যার ঢাল বেশি, এই যে এই রেখাটার ঢাল বেশি, তাহলে x অক্ষের সাথে তার অ্যাঙ্গেল নিবা বেশি, আর যেটা ঢাল কম সেটা নিবা কম। ওকে, তো দুইটা রেখা আঁকানো শেষ। আরেকটা হচ্ছে y = b, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। ধরো এই যে x অক্ষের সমান্তরাল রেখা। আগে বলো চিত্রটা কে কে বুঝছো? চিত্র বুঝতে পারলে এইগুলা ম্যাথ শেষ। এটা মূলবিন্দু, এই ম্যাথগুলার 90% কাজ চিত্রের মধ্যে শেষ। এবার তোমাকে বলছে এই রেখা এবং এই রেখা, এই তিনটা রেখা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল, এই যে এইটা আমি তোমাকে দেখাই দিই, তোমাদের পরীক্ষা এইভাবে দাগ দেওয়ার দরকার নাই। এই তিনটা যেই ত্রিভুজ, এই তিনটা রেখা যে ত্রিভুজ গঠন করছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। এই যে এই ত্রিভুজটা ধরো নামকরণ করি, ধরো এটা ও বিন্দু ধরলাম, এটা ও বিন্দু, এটা ধরলাম এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু। এই যে এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক আমার বের করতে হবে। আগে বলো চিত্র কয়জন বুঝছো? এই জিনিসটার, এই শর্তটার মর্মার্থ বুঝতে পারছো? যে m1 এর ঢাল বেশি, m এর ঢাল কম, তাহলে y = m1x, এটার অ্যাঙ্গেল হবে x অক্ষের সাথে বেশি, আর mx এর অ্যাঙ্গেল হবে কম। আচ্ছা এবার আমাকে বলো, আমাকে বের করতে বলছে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমি ও বিন্দুর স্থানাঙ্ক জানি, আমি যদি এ বিন্দু এবং বি বিন্দু এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তাইলে কি ম্যাথ শেষ না? একটা ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমার জানা থাকে, তাইলে তো ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবার আমাকে তোমরা আগে বলো, এই যে এ বিন্দু, এটা স্থানাঙ্ক কেমনে বের করবো? দেখো এ বিন্দু হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু, তাই না? এই দুইটা রেখার ছেদবিন্দু,
খেয়াল করে দেখো, আমি তোমাকে আলাদা লিখে বুঝাই। এই যে দুইটা রেখায় দেখো, এ বিন্দু হচ্ছে এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তোমার লিখা লাগবে না, তুমি দেখো এখানে তো লিখা আছেই। আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি। দেখো এই যে এ বিন্দুটা এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। এবার এই দুইটা সমীকরণ সমাধান করে তুমি এক্স এবং ওয়াই এর মান বের করো, সেটাই ছেদবিন্দু হবে। তাহলে ওয়াই এর মান তো বি, ওয়াই এর মান তো বি, দেখতেই পাচ্ছি এই যে ওয়াই এর মান, কোটির মান বি। আর এক্স এর মান কি হবে? ওয়াই এর মান বসায় দাও, বি সমান এম এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু, এটা মনে মনে বি বাই এম। শোনো, এই ক্যালকুলেশনটা মনে মনে করে ফেলবা। কে কে বুঝছো এটা একটু বলো তো, কি করছি ভাই? এ বিন্দুটা হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। এই দুইটা সমীকরণ সমাধান করে খালি এক্স এর মান এবং ওয়াই এর মান বের করবা, সেটাই হবে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ওয়াই এর মান তো ডিরেক্ট দেওয়াই আছে, ওয়াই এর মান বি, কোটির মান বি। কারণ এই রেখার উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি হবে বি, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, কোটির মান অলওয়েজ সেম থাকবে। আর ভুজের মান, এই যে এক্স এর মান বের করো, তো ওয়াই এর জায়গায় বসাও বি, ওয়াই এর মান তো পাই গেছি বি, তাইলে এক্স ইকুয়ালস টু বি বাই এম, শেষ। ঠিক একইভাবে এইবার কি হবে, বি বিন্দু। দেখো বি বিন্দু কোন কোন দুইটা রেখার ছেদবিন্দু? বি বিন্দু হচ্ছে একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এমন এক্স, এগুলো মনে মনে, এগুলো লেখা লাগে না। একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি। এই যে বি বিন্দু হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। তাহলে ওয়াই এর মান বি, এটা তো আগে থেকেই জানা। ওয়াই এর মান কত? বি। আর এক্স এর মান কত হবে? এই যে এখান থেকে এক্স এর মান, ওয়াই এর জায়গায় বি বসাও, ওয়াই এর মান হচ্ছে বি এমন এক্স। সুতরাং এক্স ইকুয়ালস টু ভুজের মান হবে বি বাই এমন। এই ক্যালকুলেশনগুলো দেখানোর কোনো দরকার নাই ভাই, এগুলো মনে মনে করার জিনিস। এই ছেদবিন্দু বাইর করা এগুলা মনে মনে করার জিনিস, এগুলা আলাদা করে না দেখাইলেও কোনো সমস্যা নাই। এই দুইটা জিনিস মনে মনে করতে পারবা না? এই পারবা তো? এইগুলোর উপর আলাদা কোনো নাম্বার নাই, এগুলা দেখানোর দরকার নাই। তুমি চাইলে দেখাইতে পারো, বড় করতে চাইলে তো আর কোনো সমস্যা নেই। কারণ এই দুইটা রেখার ছেদবিন্দু বাইর করা, এইগুলা লিখে লিখে করা এই বয়সে মানায় না। ওগুলো 6-7-এ মানাইতো, তাই না? মুছা দিলাম নাকি? বুঝছো তো ঘটনা? আচ্ছা, এইবার দেখো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু পেয়ে গেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কি কোনো ব্যাপার? করো। সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, এটা তো শর্টকাটই আছে। এই তোমাদের শর্টকাটটা মনে আছে? একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু যদি মূল বিন্দু হয়, শর্টকাটটা কার কার মনে আছে? একটা শীর্ষবিন্দু মূল বিন্দু হইলে ক্ষেত্রফল কি? এইটার হাফ ইন্টু এটার ভুজ দিয়ে এটার কোটি গুণ, এটার কোটি দিয়ে এটার মাইনাস, এটার কোটি দিয়ে এটার ভুজ গুণ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি লিখেই করি, দাঁড়াও। তুমি ওই যে হাফ ইন্টু নির্ণায়ক দিয়েও করতে পারো, অথবা ওই যে 9-10-এ যেভাবে করতা নির্ণায়ক দিয়ে লিখি 001 এত বর্গ একক। তুমি 9-10-এ যেভাবে করতে ওইভাবে লিখেও করতে পারো, অথবা নির্ণায়ক দিয়ে লিখতেছি। আর এ বিন্দু লিখে আগে বি বাই এম, বি তারপরে সূত্রের 1, আর একটা হচ্ছে বি বাই এম ওয়ান, ভুজ হচ্ছে বি বাই এম ওয়ান বি 1। এইবার এই যে এই সারিতে সবই 0, শুধু এই 1। এই সবাই তো এখনো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই, তাই না? তুমি 9-10-এ যেভাবে করতে ওইভাবে লিখে করো, যে 0-0 থেকে শুরু, আগে 0-0, তারপরে ধরো এইটা, তারপরে এইটা, তারপরে আবার 0-0। অথবা শর্টকাট দিয়ে করে দিলেও হবে। অথবা নির্ণায়কের বেলায় নির্ণায়ক দিয়ে করলে কিভাবে করতে হবে? হাফ ইন্টু x1 y1 1, ধরো 0-0 এগুলো সূত্রের 1, x2 y2 1, x3 y3 1। তারপরে এই যে দুইটা 0 হয়ে গেছে, এই দুইটা 0 যেই সারিতে আছে এই সারিতে এই যে 1 নিবা, এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ। এই যে এই 1 নিবা, যে এই সারিতে দুইটা 0 হয়ে গেছে এই সারি বরাবর এই যে 1, এটাকে বলে বিস্তার করা। ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ার পরে এগুলো ক্লিয়ার হবে তোমাদের, সব একদম ইজি মনে হবে। এই 1 নিয়ে বিস্তার, এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ। বুঝতেছো? তাহলে দেখো হাফ ইন্টু এই বরাবর গুণ করলে বি স্কোয়ার বাই এম মাইনাস এই বরাবর গুণ করলে বি স্কোয়ার বাই এম ওয়ান। শেষ, ম্যাথ মিলে গেছে। কয়জন বুঝছো? তোমার যদি নির্ণায়ক দিয়ে করতে অসুবিধা হয় তাহলে তুমি ওই যে 9-10-এ যেভাবে করতে ওইভাবে লিখে লিখে করো, একটা বিন্দু থেকে লেখা শুরু করবা, ঘুরে আবার ওই বিন্দুতে ফেরত আসবা। আর নয়তো শর্টকাট বসায় দিলেও হবে এখানে, শর্টকাটটা। এইবার দেখো এটা তো ক্ষেত্রফল, তাই না? তাহলে লাস্টে মডুলাস করে দেই। এই দেখো মডুলাস করা আছে, এটা তো নির্ণায়ক চিহ্ন, নির্ণায়ক দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করছি। বাট আমরা তো কি বলে, এটা তো ক্ষেত্রফল, কাজে এটা এম এর মান এম এর মান যেটাই বড় ছোট হোক না কেন, যদি এখানে তো বলাই আছে যে এমন বড় এম ছোট, যদি এরকমই হয় যে উল্টা এম বড় এমন ছোট, এখানে এম এর ভ্যালু এমন এর ভ্যালু যাই হোক না কেন ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ হবে।
এই জন্য লাস্টে কি করে দিবা, মডুলাস করে দিবা। বি স্কোয়ার কমন নিয়ে নাও, দাঁড়াও একদম প্রশ্নে যেরকম আছে এরকম বানাই দিই। হাফ, ধরো হাফ না তো, বি স্কোয়ার কমন, বি স্কোয়ার বাই টু, বি স্কোয়ার বাই টু কমন নেও, কমন নিয়ে মডুলাস দিয়ে দাও, শেষ। কয়জন বুঝছো বলে, এটা খুবই ইজি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করছি, এই যে। এটা আরো একভাবে করা যায় এই ম্যাথটা, কিভাবে জানো? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে ত্রিভুজটা, তুমি যদি ধরো যে এই যে দেখো, ধরো ওয়েট, ধরো এটা এ এটা বি, এই বাহুর এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ বি, তাহলে উচ্চতা কত? এই ত্রিভুজের উচ্চতা কত? এই যে এতটুকু কত বলো তো, এতটুকু কি বি না? দেখো এই যে রেখাটা, এই রেখাটার এক অক্ষ থেকে দূরত্ব কত? ছোট হাতের বি। তাহলে এই যে উচ্চতা কত হবে? উচ্চতা হবে বি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে বি। এইভাবেও করা যায়, যে কোনো একভাবে করবা। এটা কি বুঝতেছো? একটু দেখো তো, এটা দেখাই রাখি, এটা বিকল্প পদ্ধতি। এই ত্রিভুজটার তুমি ধরো ভূমি হচ্ছে এ বি, তুমি যদি এ বি কে ভূমি ধরো, তাহলে এই যে এতটুকু, এই যে দেখো শীর্ষবিন্দু থেকে এই যে এতটুকু হবে উচ্চতা, শীর্ষবিন্দু থেকে এই যে এই রেখার উপর তুমি লম্ব টানো, এই যে লম্ব এতটুকু বা এতটুকু, এটা হবে উচ্চতা। এইটাও বি, কথা তো একই। শীর্ষবিন্দু থেকে ধরো, এই যে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব টানলে, ধরো এই যে বর্ধিতাংশের উপর লম্ব টানলা, এই যে লম্ব, এটা হবে উচ্চতা। তাহলে এ বি। এবার তুমি এই দূরত্ব বের করো, বি কাটা, এটা থেকে এটা বিয়োগ। এই যে কয়জন বুঝছে? এটা হাফ ইন্টু ভূমি হচ্ছে এটার ভুজ থেকে এটার ভুজ বিয়োগ, যেহেতু কোটি দুইটা সেম, বি কাটাকাটি করলে 0, এটা হবে বি বাই এম, দূরত্ব বের করতেছি, এ বি রেখার দূরত্ব, মাইনাস বি বাই এম ওয়ান ইন্টু বি। এইবার তুমি বি দিয়ে গুণ করে দাও, এইবার এই বি দিয়ে গুণ করলে এটা হবে বি স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার কমন নিয়ে নাও। এই প্রসিডিওরটা বুঝছো কি? খুবই ইজি। বি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, বি স্কোয়ার কমন নিয়ে নিলে মডুলাস দিয়ে দিলে 1/m মাইনাস 1/m1, এই যে শেষ। এত বর্গ একক, যে কোনো একভাবে করলেই হইল। এটা বিকল্প পদ্ধতি, লিখে দিই বিকল্প পদ্ধতি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও করা যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ এটা অবশ্যই চিত্র এঁকে করা লাগবে। এই ম্যাথ চিত্র না আঁকলে তুমি এই বিন্দু কই পাবা? দেখাইতে হবে না? এই যে m1 > m বলছে যে এই রেখাটার ঢাল বেশি এই রেখাটার ঢালের চাইতে, তাহলে চিত্র না আঁকাইলে এটা নাম্বার দিবে তোমার মনে হয়? এইবার আসো আমরা 6 নাম্বার সমীকরণটা কি বলে দেখো, লিখো। এটা লিখে আগে ডান কমেন্ট করো, পরে আমি বুঝাইতেছি। এই সরল রেখার নাম হচ্ছে সরল রেখার লম্ব আকার সমীকরণ। এই সমীকরণটার 6 নম্বর সমীকরণটার নাম হচ্ছে সরল রেখার লম্ব আকার সমীকরণ। লম্ব আকার সমীকরণ, মূল বিন্দু থেকে কোন সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ছোট হাতের পি, লম্বটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে উক্ত রেখার সমীকরণ। এত বড় আঁকাইছি কেন? এক্স অক্ষ ওয়াই অক্ষ। তোমরা এটা তুলে ডান কমেন্ট করো, পরে আমি চিত্রটা আঁকবো। এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং মূল বিন্দু একে রেখে দিলাম। এমসিকিউতে আসলে কিভাবে করব? শর্টকাটটা তো শিখাইছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা বিন্দু যদি মূল বিন্দু হয় 3টা শীর্ষবিন্দুর, তারপরে ক্ষেত্রফল তো ডিরেক্ট বের করে বলে যে হাফ ইন্টু x1y2 মাইনাস x2y1। ওটা ওই যে আগের ক্লাসগুলোতে পড়াই আসছি, দেখেই বলে ফেলা যাবে অ্যান্সার কি হবে। সরল রেখার লম্ব আকার সমীকরণ, মূল বিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে উক্ত রেখার সমীকরণ। আচ্ছা ওকে, ওয়েট। মূল বিন্দু থেকে একটা রেখার লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে পি, তো এখানেও রেখাটা অবশ্যই উভয় অক্ষকেই ছেদ করবে, উভয় অক্ষকেই ছেদ করবে। ধরো যে এই রেখাটা, এই যে এই রেখাটার সমীকরণ আমরা বের করতে চাই। প্রশ্নে কি বলা আছে বলো? শোনো, আমরা যে 5 নাম্বার সমীকরণটা শিখছি, যখন একটা সরল রেখা অক্ষদ্বয়কে ছেদ করে
তখন তো আমরা 5 নাম্বার সমীকরণটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? যখন x অক্ষের ছেত্রিত অংশ এবং y অক্ষের ছেত্রিত অংশ দেওয়া থাকে। এখন মনে করো একটা রেখা উভয় অক্ষকে ছেদ করছে, ভালো কথা, কিন্তু x অক্ষের ছেত্রিত অংশ এবং y অক্ষের ছেত্রিত অংশ দেওয়া নাই, তখন কি তুমি 5 নাম্বার সূত্র দিয়ে করতে পারবা? বলো। 5 নাম্বার সমীকরণটা আমরা তখন ইউজ করি যখন অক্ষদের ছেত্রিত অংশ a এবং b দেওয়া থাকে, ধরো, কিংবা বের করার একটা অপশন থাকে। বাট এইবার কি বলছে দেখো, ধরো এই যে মূল বিন্দু হতে কোনো সরল রেখার উপর অবস্থিত উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ছোট হাতের পি। মনে করো এই যে তুমি মূল বিন্দু থেকে এই যে রেখার উপর লম্ব আঁকাইলা, এই রেখার উপর কি আঁকাইলা? লম্ব। এবং ধরো এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের পি। এটা প্রশ্নে দেওয়া আছে, ধরো এটা মূল বিন্দু, ধরো এটা ও, ধরো এই রেখাটার নাম কি দেওয়া যায়? ও এন। ধরো এই রেখাটা হচ্ছে ও এনটা হচ্ছে লম্ব মূল বিন্দু থেকে এই যে নির্ণেয় রেখার উপর লম্ব, ধরলাম এই লম্বের দৈর্ঘ্য ছোট হাতের পি, এবং লম্বটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, এই যে আলফা কোণ তৈরি করে। বুঝতেছো ঘটনা? মানে এইবার কিন্তু x অক্ষ এবং y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে একটা রেখা যার সমীকরণ বের করতে হবে। সেই রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, এই দেখো মূল বিন্দু হতে নির্ণেয় সরলরেখার লম্ব দূরত্বের দৈর্ঘ্য দেওয়া আছে ছোট হাতের পি, এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে তার উৎপন্ন কোণ দেওয়া আছে আলফা। তো এই দুইটা ইনফরমেশন দেখো, ইনফরমেশন কিন্তু দুইটা দেওয়া আছে, এই যে মূল বিন্দু থেকে নির্ণেয় সরলরেখার লম্ব দূরত্ব এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তো যখন এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, খেয়াল করে দেখো এই যে লম্ব দূরত্ব দেওয়া আছে, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে, এই জন্য এই রেখার সমীকরণের নাম হচ্ছে, বা এই সমীকরণটার নাম হচ্ছে লম্ব আকার সমীকরণ। এবং সমীকরণটা আগে মুখস্থ করো, এই সমীকরণটা মনে রাখা খুবই ইজি। x cos alpha plus y sin alpha equals to p, x cos alpha plus y sin alpha equals to p, আগে মুখস্থ করো। এটার প্রমাণ কোথাও আসবে না, তাও আমি প্রমাণটা তোমাদেরকে দেখাবো। এইটা আগে মুখস্থ করো, মুখস্থ করলেই কাজ শেষ। বাট আমি সূত্রের প্রমাণটা তোমাদেরকে দেখাবো যাতে তুমি ফিল করতে পারো যে ঘটনাটা কোত্থেকে হইলো, কিভাবে আসলো। দেখো কি দেওয়া থাকবে, একটা সরল রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া থাকবে, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে পি, এবং সেই লম্ব দূরত্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ভ্যালু দেওয়া থাকবে। তাইলে সেই রেখার সমীকরণটা হবে x cos alpha plus y sin alpha equals to p, অর্থাৎ তোমাকে p এবং আলফা এর ভ্যালু দিয়ে দিবে, তুমি জাস্ট এই সমীকরণে বসাই দিও, ম্যাথ শেষ। এবার আমাকে তোমরা বলো, যদি একটা সরল রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হয় 5 একক এবং সেই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, এটা ধরো, আচ্ছা ধরো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার সমীকরণ কি হবে বলো? x cos alpha, x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি সমান p এর মান হচ্ছে 5। এই বুঝছো, ম্যাথ শেষ। cos আলফার মান, cos 45 এর মান 1/√2, sin 45 এর মানও 1/√2, sin 45 এর মানও 1/√2, তাহলে √2 দিয়ে গুণ করে দাও, x plus y equals to 5√2। বুঝছো এই সূত্রটা কখন ইউজ করব বলো? এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন দেখবা একটা রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে এবং সেই লম্ব দূরত্বটা x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে সেটাও বলা আছে, অন্তত এই দুইটার একটা দেওয়া আছে। সব সময় তো দুইটাই জিনিস হুবহু দিয়ে দিবে না, এখানে আননোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব ছোট হাতের পি, আর একটা হচ্ছে সেই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আলফা। তো পি এবং আলফা এই দুইটার মধ্যে মিনিমাম একটা দিয়ে দিবে, আরেকটা তোমার ক্যালকুলেশন করে বাইর করতে হবে। বুঝছো? বলো 6 নাম্বার সমীকরণটা কখন ইউজ করবা, এটা কেমনে বুঝবা? দেখবা যে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব অথবা মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি অ্যাঙ্গেল তৈরি করে সেটা যে কোনো একটা বলা থাকবে। বুঝতেছো কথা? ওকে ফাইন। এখন দেখো তো এটার প্রমাণটা, এটা প্রমাণটা যে কেমনে এটা প্রমাণ করা যায়। দেখো তো এই রেখাটা তো উভয় অক্ষকেই ছেদ করছে, তাহলে আমি তো ওই যে 5 নাম্বার সমীকরণটা থেকে এটা প্রমাণ করতে পারি। কেমনে? দেখো ধরলাম এর x অক্ষের ছেদকৃত অংশ ছোট হাতের,
তাহলে এক অক্ষের ছেদবিন্দু হবে 1,0। ধরলাম এই রেখাটার ওয়াই অক্ষের ছেত্রিত অংশ ছোট হাতের বি, তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু হবে ধরো বি বিন্দু 0,b। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো, এটা তো লম্ব 90°, তাহলে তো এটাও 90°। এটা যেহেতু 90, তাহলে তো এটাও 90, দুই পাশে 90-90। আমি দাঁড়াও তোমাকে অ্যাঙ্গেলগুলা লিখে দিই। এটাও 90, এটাও 90, দুই পাশেই তো 90°। আচ্ছা আচ্ছা, এইটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা যদি আলফা হয়, এটা 90 মাইনাস আলফা। কে কে একমত? সবাই একমত, এতটুকু জিনিস তো আমরা জানি। এটা আলফা হলে এটা 90 মাইনাস আলফা। আচ্ছা, এইবার আমাকে তোমরা বলো, এই যে এই ত্রিভুজে, দাঁড়াও নামকরণ করি। আচ্ছা, নাম তো করা হয়েছেই। এই যে এই ত্রিভুজে ও এ এন, এটা কেমন ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ না? মানে এটা লম্ব। ডান পাশে লিখে দেখো, ত্রিভুজ ও এ এন হতে, দেখো এই যে ত্রিভুজটা, এই যে ও এ এন, এই ত্রিভুজে এইটা সমকোণ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা তো আমরা জানি। এই যে এইবার আছে আলফা। দেখো, এই যে আমার দরকার হচ্ছে এ এবং পি এর মধ্যে সম্পর্ক। বলো 90°-র বিপরীত এইটা হচ্ছে অতিভুজ, আর এই সংলগ্নটা হচ্ছে ভূমি। আচ্ছা, অতিভুজ এবং ভূমি এই দুইটার মধ্যে কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে? এই বুঝতেছো তো? সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, আর যেই অ্যাঙ্গেলের সাপেক্ষে নিচ্ছি আলফা কোণ, এই ত্রিভুজে তো এটা অ্যাঙ্গেল আলফাই আছে। এটার সংলগ্ন যে বাহু পি, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ এবং ভূমি কবরে ভূমি অতি, কজ, ভেরি গুড, কজ, কজ আলফা কবরে ভূমি অতি। ভূমি হচ্ছে পি, অতিভুজ হচ্ছে এ। তাহলে এখান থেকে বাইর করবো আমরা কি? এ। এখান থেকে আমরা কি বাইর করবো? এ বাইর, সরি, পি বাইর করবো। আচ্ছা ওয়েট, এমনি থাকুক, পরে বাইর করতে দাঁড়াও। কজ আলফা, এখান থেকে আমরা জাস্ট কজ আলফা, কজ আলফা তার এমনি থাকুক, কজ আলফা বসাই দিব পরে, এ বাই পি। আবার দেখো, এই ত্রিভুজ হতে, এই যে এইটা, এটা কোন ত্রিভুজ? কেমন ত্রিভুজ? এটাও তো সমকোণী ত্রিভুজ। কেন? এই যে এটা লম্ব, এটা সমকোণ। দেখো, এটা নাম কি? ও বি এন। দেখো, ত্রিভুজ ও বি এন হতে পাই। দেখো, এই যে ও বি এন, এই ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ 90°। তাহলে তার অপোজিট এটা হচ্ছে অতিভুজ। আবার এইটা, এই যে এই কোণের সংলগ্ন, এখানে কোণ কিন্তু 90 মাইনাস আলফা, এটা হচ্ছে ভূমি। এখানেও তো কজই হবে, এটা অতিভুজ, এটা ভূমি। অতিভুজ আর ভূমি হচ্ছে কজ। শোনো, এগুলো প্রমাণ পরীক্ষায় আসবে না, তুমি খালি দেখো কেমনে হচ্ছে। অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা সমান কবরে ভূমি অতি, ভূমি পি, অতিভুজ বি। এখন তোমরা কি জানো 9 10 ত্রিকোণমিতিতে পড়ছো? তোমাদের আকিব ভাইও পড়াইছে। cos 90 মাইনাস আলফা মানে sin আলফা, এটা কে কে জানো? cos 90 মাইনাস আলফা মানে sin আলফা, এটা 9 10 ত্রিকোণমিতিতেও পড়ছো। তোমাদের আকিব ভাইও পড়াই ফেলছে, তাই না? পড়াই নাই? এটা 7.1-এই আছে। cos 90 মাইনাস আলফা মানে হচ্ছে sin আলফা, এটা 9 10-এই ছিল। আচ্ছা, এইবার দেখো, এখান থেকে আমি এ এবং বি এর মান বের করবো। আচ্ছা, এই যে রেখাটা, এক্স অক্ষের ছেদকৃত অংশ এ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ বি, এটা তো আগে থেকে দেওয়া ছিল না, আমি প্রমাণ করার জন্য ধরে নিছি। তাহলে আমি যদি ধরি যে এই নির্ণেয় সরল রেখাটার এক্স অক্ষের ছেদিত অংশ এ, ওয়াই অক্ষের ছেদিত অংশ বি, তাহলে এই রেখার সমীকরণ কি হবে? এক্স বাই এ। ওই যে আমরা 5 নাম্বার সমীকরণটা ইউজ করে 6 নাম্বার সমীকরণটা প্রমাণ করব। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এক্স অক্ষের ছেদিত অংশ এ, ওয়াই অক্ষের ছেদিত অংশ বি। তাহলে এইবার এখান থেকে বলো, সুতরাং এখান থেকে এ সমান কি লেখা যায়? এ সমান লেখা যায় পি বাই কজ আলফা, পি বাই কজ আলফা। আর এখান থেকে বি সমান কি লেখা যায়? আমার এ এর মান লাগবে আর বি এর মান লাগবে। বি সমান লেখা যায় পি বাই সাইন আলফা। দেখো, তাইলে এক্স বাই এ এর মান হচ্ছে পি বাই কজ আলফা, পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই বি এর মান হচ্ছে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু 1। এবার নিচের ভগ্নাংশগুলোকে উল্টায় দেও, কজ আলফা উপরে উঠে যাবে, নিচে থাকবে ছোট হাতের পি, সাইন আলফা উপরে উঠে যাবে, নিচে থাকবে ছোট হাতের পি। এইবার পি দিয়ে আর গুণন করে দাও। কে কে বুঝছো প্রমাণটা বলো? যদিও প্রমাণ পরীক্ষা আসবে না, বাট তোমার আইডিয়া এবং কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। এগুলা কোনটা থেকে কোনটা কিভাবে আসছে, দুইটা যে একই জিনিস
এটা যে একটা থেকে আরেকটা আসছে এবার বুঝছো, মানে এগুলা কিন্তু আসমান থেকে পড়ে নাই। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু বি, একই সরল রেখা। এটা তুমি 5 নাম্বার ফরম্যাট দিয়েও করতে পারো, 6 নাম্বার ফরম্যাট দিয়েও করতে পারো। যখন যখন তুমি দেখবা যে পরীক্ষার প্রশ্নে ডিরেক্ট এক্স অক্ষের ছেত্রিত অংশ এবং ওয়াই অক্ষের ছেত্রিত অংশ দেওয়া আছে, কিংবা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বা এই রিলেটেড জিনিসগুলো দেওয়া আছে, পি হবে ভাইয়া, ও আচ্ছা আমি পি দেই নাই, তখন তুমি 5 নাম্বার সমীকরণটা বসাবা। আর যখন দেখবা এই যে এখানে পি দিয়ে আর গুণন করলে পি হবে, যখন দেখবা যে কোনো একটা রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে এবং লম্ব দূরত্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কি অ্যাঙ্গেল তৈরি করে সেটাও দেওয়া আছে, এই দুটার যে কোনো একটা দেওয়া থাকবে অন্তত, আর একটা তুমি বের করে নিবা, তখন সমীকরণে এটা ইউজ করব। বোঝা গেছে? এই কথা বুঝছো? যেমন একটা উদাহরণ তো আমি তোমাকে দেখাইলাম, যখন তোমাকে বলবে এমন একটা সরলরেখার সমীকরণ বের করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 5 একক এবং লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তখন তোমার কি এই 5 নাম্বার সূত্র দিয়ে করার দরকার আছে বলো? তখন 5 নাম্বারটা দিয়ে করার দরকার আছে? তোমার এত কষ্ট করে তুমি এবি বাইর করবা, এইভাবে বাইর করবা না, তুমি ডিরেক্ট এটা মুখস্থ রাখবা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইবার তুমি কোনো চিন্তা করো না, প্রশ্ন দেখেই তুমি বুঝতে পারবা। এই প্রশ্নটা ভালো মতো পড়ো এবং লিখো, তুলে ডান কমেন্ট করো। তুমি যদি খালি বুঝে বুঝে পড়ো, এই যে 6 নাম্বার সমীকরণের ম্যাথগুলোই একাডেমিক পর্যন্ত আসে, এরপরে বাকিগুলা আর লাগে না একাডেমিক পর্যন্ত। 7 নাম্বার সমীকরণটা আগামী ক্লাসে পড়ো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। 16 বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। এটা শোনার পরে আমার মাথায় আসবে এই সমীকরণটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তারপরে দেখো, এবং মূল বিন্দু থেকে যার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এইটা পড়ার পরে আমার মাথায় আসবে এই সমীকরণটা। এটা দুইটা সমীকরণের মিক্স ম্যাথ। কে কে বুঝছো আগে বলো, আগে প্রশ্নটা তোলো। এই ম্যাথটা 5 নম্বর সমীকরণ এবং 6 নম্বর সমীকরণের মিক্স ম্যাথ। এই ম্যাথটা তুমি যদি বোঝো তাহলে এই টাইপ নিয়ে আর কোনোদিন প্রবলেম হবে না। তুমি প্রথম লাইনটা পড়ার পরে তোমার মাথায় আসবে 5 নম্বর সমীকরণ, কারণ একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি। সমীকরণ কোনটা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। আর মূল বিন্দু থেকে কোনো একটা রেখার উপর অঙ্কিত লম্ব, দেখো মূল বিন্দু থেকে ধরলাম, মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ছোট হাতের পি। এখানে পি এর মান আমার বের করতে হবে। দেখো তোমাকে আলফা দিয়ে দিছে, পি দেয় নাই, বুঝছো? আলফা দিয়ে দিছে, পি বের করতে হবে। আগে প্রশ্ন তোলো। তুমি যদি খালি প্রত্যেকটা সমীকরণ বুঝে পড়ো এবং মুখস্থ রাখো, মানে আগে বুঝতে হবে যে কোনটাতে কি দেওয়া আছে। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, এখানে আলফা কি, এখানে পি কি। তুমি যদি পি এবং আলফার পরিচয় জানো তাহলে তুমি পারবা। পি হচ্ছে মূল বিন্দু থেকে নির্ণয় রেখার লম্ব দূরত্ব এবং আলফা হচ্ছে সেই লম্বের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, এবার দেখো শুরুতে কি করব। ওয়েট, আগে দেখো, আমি যদি সমীকরণ দুই পাশে দুইটা সমীকরণ দিয়ে কাজ করবো। ওয়েট, তুমি দেখো, আগে তুমি দেখো, আমি যেমনি লিখতেছি এমনি লিখো, পরীক্ষা হলে কোনো সমস্যা নেই, সাজায় গুছিয়ে লিখতে পারবা। আমি যদি ধরি নির্ণয় রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তাইলে ওই দেখো হাফ ইন্টু এ বি, প্রশ্ন মতে হাফ ইন্টু এ বি, মানে এই দেখো অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ তৈরি করছে তার ক্ষেত্রফল 16, তাহলে এ বি সমান 32। এই পর্যন্ত থাকুক। আগে প্রথম লাইনটা পড়ার পরে মনে হবে যে অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ নেই। তুমি ধরি নির্ণয় রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তাহলে প্রশ্ন মতে হাফ ইন্টু এ বি সমান 16। আবার একই সরলরেখা, শোনো সরলরেখা তো একটাই, একই সরলরেখার সমীকরণ তুমি এই ফরম্যাট দিয়েও বের করতে পারো, আবার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি ওটা দিয়েও বের করতে পারো। এটা গেল। এইবার বলছে মূল বিন্দু থেকে ওই রেখারই মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এটা হচ্ছে আলফা। আর ধরি, লিখবো ধরি মূল বিন্দু থেকে নির্ণয় রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লিখো, আমি এটা লিখে দিই, ধরি মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য ধরলাম ছোট হাতের পি, ধরি মূল বিন্দু হতে নির্ণয় রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি।
পি এর মান বের করতে পারলেই কাজ শেষ। লম্বের দৈর্ঘ্য ছোট হাতের পি। সুতরাং লেখো, সুতরাং নির্ণয় রেখার সমীকরণ কি? এক্স কজ আলফা, এক্স কজ আলফা, আলফা এর 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন আলফা, আলফা এর মান কত? 45 ডিগ্রি ইকুয়ালস টু পি। দেখো কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়ালস টু পি। পি দিয়ে ভাগ করে দাও, x/√2p প্লাস y/√2 ইন্টু পি ইকুয়ালস টু 1। এইবার এখান থেকে বলো, এই যে দেখো x/a ম্যাথ শেষ। দেখো এবার এই দুই তুলনা করো, একই ফরম্যাট বানাইছি আমরা। ভাই রেখা দুটো তো সেম। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এখানে পি দিয়ে ভাগ করছেন কেন? মানে এই ফরম্যাটের সাথে মিলানোর জন্য। এই যে দেখো x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, পি দিয়ে ভাগ করে দিচ্ছি, ডান পাশে 1 বানাইতে হবে। এইবার আমাকে বলো, সুতরাং a সমান কত দিয়েছি? এটা a সমান √2p, b সমান b এর মান √2p। এই কয়জন বুঝছো? ভাই দুইটা রেখা, দুইটা ফরম্যাট। একটা সমীকরণ হচ্ছে 5 নম্বর সমীকরণ x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এটা আমরা নিছি কারণ প্রথম লাইনে যে শর্তটা দিছে সেই শর্তটা 5 নম্বর সমীকরণ থেকে আসে। আর দ্বিতীয় লাইনে যে শর্তটা দিছে সেটা হচ্ছে 6 নম্বর সমীকরণ দিয়ে আসে, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। শুধু p এর মানটা বের করতে পারলেই কাজ শেষ। তো এই সমীকরণ দুইটা তুলনা করলে দেখো x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, a এর মান এত, b এর মান এত। সুতরাং এনে বসাই দাও, শেষ। এখান থেকে মান বের করে এখানে বসাই দাও। কে কে বুঝছো? এই তোমরা কি বুঝতে পেরেছো? এনে হবে 2 দিয়ে ভাগ করলে কত? 16, পি স্কয়ার সমান 16। তাহলে পি সমান শুধু +4। দেখো আমরা কিন্তু পি ধরছিলাম কি? লম্ব দূরত্ব। দূরত্ব কি নেগেটিভ হইতে পারে? দৈর্ঘ্য বলো 4। এই কয়জন বুঝছো বলো? আমরা কিন্তু এই যে পি সমান কি ধরছিলাম? মূলবিন্দু হতে নির্ণয় রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই যে পি, এই যে। তো দৈর্ঘ্য তো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা কি নিব? +-4 নিব না, শুধু +4 নিব। সুতরাং এবার পি এর মানে যে এখানে বসায় দাও, এখানে অথবা এখানে অথবা এখানে, যে কোনো একটাতে বসাও। এই তিনটা তো একই রেখা, এইটা এইটা এইটা। দেখো আমার নির্ণয় রেখার সমীকরণে আলফা দেওয়া ছিল, এই যে এটা আলফা। শুধু পি এর মান বের করতে পারলেই কাজ শেষ। তাহলে পি এর মান কোথায় বসাবো? এখানেই বসাও নাকি নাকি এখানে বসাও? আচ্ছা এটাতেই বসাও। দেখো পি এর মান এখানে বসাও, পি এর মান লিখো এখানে। পি এর মান বসাইলেই এখানে এখানে অথবা এখানে যে কোনো একটাতে পি এর মান বসাই দাও, ম্যাথ শেষ। আলফা তো বসানো আছেই, বুঝছো? তাহলে এখানে পি এর মান বসাও 4, এটা হবে 4√2, এটা 4√2। তাহলে x/√2 ইন্টু 4 মানে 4√2 প্লাস y এই নাও 4√2 ইকুয়ালস টু 1। তাহলে গুণ করে দাও 4√2 দিয়ে। সুতরাং x প্লাস y 4√2 দিয়ে গুণ, শেষ। বুঝছো ম্যাথটা কত সহজ? একটু রিভিউ করো। এই ম্যাথটা দুইটা সমীকরণের মিক্স ম্যাথ। যদি শুধুমাত্র এই সমীকরণটা দিয়ে আসে তাহলে তো আরো ভালো। এই ম্যাথটা যারা বুঝতে পারছো, তোমরা এই 5 নম্বর সমীকরণ এবং 6 নম্বর সমীকরণে মিক্স করে যত ম্যাথে আসো তুমি পারবা। অক্ষদ্বয়ের সাথে ক্ষেত্রফল তৈরি করে এটা শোনার পরে আমাদের এই সমীকরণটা মাথায় আসবে, মানে ½ × ab = 16। এখান থেকে ab পাইলাম। তারপরে মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আলফা দেওয়া আছে 45 ডিগ্রি। আমরা ধরলাম ওই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। তাহলে ওখান থেকে পি এর মান বের করে ফেলছি, x cos আলফা প্লাস y sin আলফা = p। এখান থেকে x/a এই ফরম্যাট বানাইছি যে x/a প্লাস y/b = 1। a এর মান এত, b এর মান এত। a এর মান এবং b এর মান এখানে বসায় দিলেই সুন্দর মতো পি চলে আসছে। এবার তুমি পি এর মান এখানে এখানে অথবা এখানে যে কোনো একটাতে বসাইলেই হবে, উত্তর সেমই আসবে। তোমরা কি বুঝতে পেরেছো বলো? কয়জন বুঝছো? কয়জন বুঝতে পেরেছো? সত্যি করে বলো তো ছোট্ট বন্ধুরা। ওকে, এইবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো। আমরা তো সরল রেখার সমীকরণ শিখতেছি অনেকগুলা, 6টা শিখে ফেলছি, তাই না? তো একটা সরল রেখাকে অনেকভাবে প্রকাশ করা যায়। একই সরল রেখাকে তুমি ভিন্ন ভিন্ন আকৃতিতে প্রকাশ করতে পারবা। তো এখন আমাদের এই জিনিসটা জানতে হবে যে দুটি সমীকরণ যদি একই সরল রেখা নির্দেশ করে তাহলে শর্তটা কি?
দুটি সমীকরণ একই সরলরেখা, এটা এমসিকিউতে আসে বেশি। দুইটি সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার শর্ত। দেখো আমি যা লিখতেছি আগে লিখতে থাকো, ইজি জিনিস। মনে করো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, একটা সরলরেখা। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা আরেকটা সরলরেখা। এই দুইটা সমীকরণ মানে দুইটা সরলরেখা না, সরলরেখা একই বাট সমীকরণ দুইটা আলাদা। এখানে x এর সহগ a1, এখানে a2, এখানে y এর সহগ b1, এখানে b2, এখানে ধ্রুবক c1, এখানে c2। এই সমীকরণ দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে, সমীকরণ দ্বয় একই সরলরেখা এই সমীকরণ দ্বয় একই সরলরেখা নির্দেশ করলে শর্ত হচ্ছে x এর সহগ দুটোর অনুপাত এবং y এর সহগ দুটোর অনুপাত এবং ধ্রুবক দুটোর অনুপাত সমান হবে। লিখো, এমসিকিউতে আসবে, খুবই ইজি প্রশ্নগুলো। তোমাকে যদি প্রশ্নে বলে যে দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে, একটা কন্ডিশন দিয়ে বলবে যে তাহলে a এর মান বের করো, b এর মান বের করো, এরকম কিছু একটা আননোন বা দুইটা আননোন বের করতে বলবে। ভাইয়া দুইটা সরলরেখা যদি মানে দুইটা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে ঘটনা হবে যে x এর সহগ দুটোর অনুপাত, y এর সহগ দুটোর অনুপাত এবং ধ্রুবক দুটার অনুপাত সমান হবে। এটা আসলে খুবই বাচ্চা একটা জিনিস। মনে করো এটা আসলে এত সহজ একটা জিনিস যে ধরো একটা সরলরেখা সমীকরণ এরকম x প্লাস 2y ইকুয়ালস টু 10। আমি যদি এই সমীকরণটাকে উভয় পক্ষকে ধরো 5 দিয়ে গুণ করে দিলাম, আমার ইচ্ছা হইলো 5 দিয়ে গুণ করে দিলাম, 5 দুগুণে 10, 5 5 50। দেখো সমীকরণ দুটো কিন্তু আলাদা, বাট একটা সমীকরণকে তুমি কোন একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিলে তোমার কি মনে হয় এটা কি দুইটা ভিন্ন সরলরেখা হয়ে গেছে? বলো, দেখতে কিন্তু সমীকরণ দুইটা ভিন্ন, বাট তুমি যদি এই দুইটা রেখা চিত্র আঁকো একই রেখা, কিন্তু একটা সমীকরণকে তুমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, যা খুশি তা দিয়ে গুণ করো, এতে কিন্তু এটা ভিন্ন কোনো রেখা হবে না। তুমি এই যে এই রেখাটাকে 5 দিয়ে গুণ করে এই সমীকরণটা পাইছো, আবার তুমি যদি এটাকে আবার 5 দিয়ে ভাগ করো আবার আগেটা ফেরত পাবা। তো একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা দিয়ে একটা সমীকরণকে গুণ করলে বা ভাগ করলে এটা নতুন কোনো সরলরেখা হয় না, একই সরলরেখা। এই দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করতেছে। তুমি খালি বের করে দেখো যে x এর সহগ দুটোর অনুপাত দেখো, এই দুটার অনুপাত 1/5 দেখো, এখানে 1, এখানে 5, এখানে 2/10, 2/10 মানেও কিন্তু 1/5 একই কথা। এখানে 10/50, এটাও কিন্তু 1/5। এই দেখো সবগুলো অনুপাত সমান। ঘটনা বুঝছো? তোমরা কি ঘটনা বুঝছো? খুবই ইজি জিনিস, এগুলো মুখস্থ রাখা লাগবে না, এমনি মনে থাকবে। দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করলে x এর সহগ দুটোর অনুপাত, y এর সহগ দুটোর অনুপাত এবং ধ্রুবক দুটোর অনুপাত সমান। এটা আসলে ঘটনা কি ঘটবে? ওই যে একটা ধ্রুবক দিয়ে গুণ করবো, ভাগ করবো, একই কথা। তুমি এখানে চিন্তা করো এটা 5 দিয়ে গুণ করছি, অথবা কেউ বলতে পারে এটাকে 5 দিয়ে ভাগ করছি, উল্টা আসলে সেম। এখন এই যে প্রশ্ন তোলো, খুবই ইজি জিনিস, খুবই ইজি, বেশি ইজি, খুবই ইজি, ইনফ্যাক্ট বেশি ইজি। এই যে একটা সরল রেখা এবং এই যে আরেকটা সরল রেখা, এরা একই সরলরেখা নির্দেশ করলে, এগুলো এমসিকিউতে আসে। এই দুইটা রেখা একই সরলরেখা নির্দেশ করলে মানে এই দুইটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুটা ভিন্ন সমীকরণ। দেখো দেখেই মনে হচ্ছে এরা ভিন্ন, কিন্তু বলে দিছে এরা একই সরলরেখা নির্দেশ করলে a এবং b এর মান কত? প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। দুইটা সমীকরণ দেখতে ভিন্ন মনে হচ্ছে, বাট প্রশ্নে বলে দিছে এরা আসলে একই রেখার সমীকরণ। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, দুটো ফরম্যাট একই বানাইতে হবে। দেখো 2x - 5y + 9 = 0, পুরোটাই বাম পাশে আছে, তো এটাও পুরোটাকে বাম পাশে বানাইতে হবে। আগে এই 15কে বাম পাশে আনতে হবে, এটা কিন্তু আগে চেক করে নিবা, মেকআপ করে নিতে হবে। 8by, দেখো এখানে ধ্রুবক বাম পাশে আছে, তাহলে এখানেও ধ্রুবক বাম পাশে আনো, হয় দুইটাকেই বাম পাশে আনো
অথবা দুইটাকেই ডান পাশে নেও। বুঝছো ঘটনা? প্রথমে এই কাজটা কিন্তু করে দিবা। ধ্রুবক দুইটা একই পাশে থাকতে হবে, হয় দুইটাই ডান পাশে অথবা দুইটাই বাম পাশে। এইবার প্রশ্ন মতে দেখো, এক্স এর সহগদের অনুপাত এখানে 2, এখানে 5, ওয়াই এর সহগদের অনুপাত এখানে -5, এখানে 8b, এবং ধ্রুবক দুটার অনুপাত এখানে 9, এখানে -15 সমান হবে। এই বুঝতে পারছো? এই দেখো এক্স এর সহগদের অনুপাত এখানে এক্স এর সহগ 2, এখানে 5, এখানে -5, এখানে 8b, এখানে +9, এখানে -15, এই অনুপাতগুলো সমান হবে। এইবার তুমি লিখো, দেখো একবার তুমি লিখো প্রথম অনুপাত আর 3 নম্বর অনুপাত সমান, এই দুটো তো অবশ্যই সমান। লিখো প্রথমে এই দুটো সমান নিয়ে বলো এ এর মান কত? 9/-15 বলো, এখান থেকে এ বাইরে হয়ে যাবে। এই কত আসে? আমার ক্যালকুলেটর কই? এটা কি আসলো? ঘটনা কি? হ্যাঁ, এর মান দেখো, এই যে আমি আগে লিখবো একবার প্রথম অনুপাত আর 3 নম্বর অনুপাত, এটা তো সবগুলাই সমান, তাহলে এখানে এর মান উল্টায় যাবে। প্রথম কথা হচ্ছে আগে উল্টাই, -15/9 উল্টায় দিছি, -15/9 নিছি, তাহলে 2 দিয়ে গুণ হবে, 5 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ, -2/3, -2/3। তারপরে আবার এইবার দ্বিতীয় অনুপাত আর তৃতীয় অনুপাত আবার সমান নেই, এখান থেকে ডিরেক্ট বের করবো, ডিরেক্ট উল্টায় দাও, -15/9 উল্টায় দিলাম, তারপরে 5, এটা তো মাইনাস মানে প্লাস হয়ে যাবে, মাইনাস বাদ চলে যাবে, 8 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, 8 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, 25/24। এই সবার হয়েছে? শেষ। বলো কে কে বুঝছো? খুবই ইজি। কে কে বুঝতে পেরেছো? টু ইজি টু সলভ। ওকে, ভেরি গুড। তো আজকে ক্লাসের লাস্ট ম্যাথে চলে আসছি আমরা। খুবই সুন্দর, খুবই সিম্পল একটা প্রশ্ন। তোলো, ax plus by equals to c এবং x cos alpha plus y sin alpha equals to p একই সরলরেখা নির্দেশ করলে এ বি ও পি এর মাধ্যমে অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ নির্ণয় করো। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। এই দেখো 5 নাম্বার সমীকরণ এবং 6 নাম্বার সমীকরণের মিক্স ম্যাথ, সরি 5 নাম্বার না তো, হ্যাঁ আচ্ছা এটাকে 5 নাম্বারের মতো বানাই নিব। দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে। দেখো আগে প্রশ্ন তোলো, পরে আমি বোঝানো শুরু করি। এটাই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ দেখো কি বলছে। আচ্ছা দুইটা সমীকরণ দেওয়া আছে একই সরলরেখা নির্দেশ করে, ওটাতে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও আগে আমি লিখি, দাঁড়াও। ax plus by equals to c, এখানে ধ্রুবকটা ডান পাশে আছে, এটাতেও ডান পাশে আছে। দাঁড়াও x cos alpha, ভালো সুন্দর মতো প্রশ্নটা সুন্দর করে বানাই দিছে, তোমার মেকআপ করা লাগবে না। এই সমীকরণের ধ্রুবক ডান পাশে আছে, এটারও ডান পাশে আছে। তাহলে লিখো, তুমি বাংলায় লিখবা পরীক্ষা হলে। এই রেখা দুইটি মানে এই সমীকরণ দ্বয় লিখবা, তুমি পরীক্ষায় এবার লিখবা যে 1 এবং 2 নং সমীকরণ দ্বয় একই সরলরেখা নির্দেশ করলে x এর সহগদের অনুপাত, এখানে x এর সহগ a, নিচে হচ্ছে x এর সহগ cos আলফা, এখানে y এর সহগ b, নিচে হচ্ছে sin আলফা, ইকুয়ালস টু এখানে ধ্রুবক c, এখানে p। তুমি লিখবা 1 নং এবং 2 নং সমীকরণ একই সরলরেখা নির্দেশ করলে x এর সহগদের অনুপাত, এখানে a, এখানে cos আলফা, এখানে y এর সহগ b, এখানে sin আলফা, এবং ধ্রুবক দুইয়ের অনুপাত কি সমান। ওকে ফাইন। তাহলে এখান থেকে দেখো আমি প্রথমে লিখবো, আচ্ছা ওয়েট, এটা এইভাবেই থাকুক, পরে আমি বুঝাইতেছি, আগে ওয়েট, এটা এইভাবেই থাকুক, এই পর্যন্ত রাখলাম। এখন দেখো আগে মেইন কাজটা তোমাকে বুঝাই। একই সরলরেখা নির্দেশ করলে এই ঘটনাটা তুমি বুঝতে পারবা। তোমাকে বলছে এ বি ও পি এর মাধ্যমে, এই যে এ হচ্ছে এই যে x এর সহগ, বি হচ্ছে y এর সহগ, আর পি হচ্ছে এই যে এখানে, এর মাধ্যমে মানে এই তিনটা রাশির মাধ্যমে অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ নির্ণয় করো। আচ্ছা অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ, এই লাইনটা পড়ার পরে তোমার কয় নাম্বার সমীকরণের কথা মনে হয় বলো তো? একটা সরল রেখার
অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ, এইটা কয় নাম্বার সমীকরণ থেকে পাবো? 5 নাম্বার সমীকরণ। মনে আছে? এই যে দেখো, ax প্লাস বিওয়াই প্লাস সি, সরি ইকুয়ালস টু সি, এটাকে 5 নাম্বার সমীকরণের মতো বানাই। ax বাই সি প্লাস বিওয়াই বাই সি ইকুয়ালস টু 1। আবার এক্স এর সহগ ওয়াই এর সহগ 1 হইতে হবে, তাহলে এ দ্বারা ভাগ করে দিতে হবে। সি বাই এ প্লাস ওয়াই বাই সি বাই বি ইকুয়ালস টু 1। এই দেখো, এক্স ডিভাইড বাই এ, এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। ভালো মতো বুঝছো ভাই? আমরা তো 5 নাম্বার সমীকরণের ফরম্যাটে নিব। তো 5 নাম্বার সমীকরণের ফরম্যাট তুমি চাইলে এই সমীকরণ থেকেও আনতে পারো, এই সমীকরণ থেকেও আনতে পারো, বাট ভাইয়া অবশ্যই এটা চাইতে এটা ইজি, তাই না? দেখো আমি কিন্তু ওই যে প্রথম সমীকরণটা নিছি, তো তুমি তো বলতে পারো ভাই আপনি প্রথমটাই কেন নিলেন, কারণ এটার চাইতে এটার থেকে আনা তো ইজি। তো এই জন্য আমি এটাকে প্রথমে, ভাই দুইটা সমীকরণ তো একই রেখা নির্দেশ করে, তুমি এটা নিয়ে করলেও হবে, এটা নিয়ে করলেও হবে, তো এটা থেকে করলে ইজি হবে। এই দেখো আমি ফরম্যাট বানাইছি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। সুতরাং বলো এই রেখাটার অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ, অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ কত? রেখাটির, ভালো মতো বুঝছো যে আমরা কি করতেছি, সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে আছে তো? এখানে এ এর জায়গায় বসবে দেখো এক্স বাই এ, এর জায়গায় বসবে সি বাই এ, আর বি এর জায়গায় বসবে সি বাই বি, এই দুটো স্কোয়ারের যোগফল। তাহলে হবে সি স্কোয়ার বাই স্কোয়ার। আগে বলে এতটুকু কে কে বুঝছো? সি স্কোয়ার বাই বি স্কোয়ার, এত একক। আচ্ছা এই দুইটা কাজ কে কে বুঝছো যে এতটুকু এবং এতটুকু? খুবই ইজি। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি ততটুকুই করছি। দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করলে আমরা এই জিনিসটা জানি যে এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং ধ্রুবকের অনুপাত সমান। আবার অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ, এটা বের করার জন্য আমার ফরম্যাট লাগবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তাহলে এখানে এ এর জায়গায় আছে সি বাই এ, আর বি এর জায়গায় আছে সি বাই বি। তাহলে অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস, এই এটা তো ভুল লিখে ফেলছি, সি স্কোয়ার বাই এ স্কোয়ার, তো এটা বি লিখছি কেন? এটা তো সি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো আগে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে এটাকে স্কোয়ার করলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন এখানে কি অ্যান্সার দেওয়া যাবে বলো তো? এখানে কি অ্যান্সার দেওয়া যাবে? না, যাবে না। কেন যাবে না? তোমাকে বাইর করতে বলছে, দেখো এই অ্যান্সারটা বাইর করতে বলছে এ বি ও পি এর মাধ্যমে। খেয়াল করে দেখো, এই জিনিসটা যদি প্রশ্নে উল্লেখ না থাকতো তাহলে এটাই উত্তর দিয়ে দিতাম, বাট প্রশ্নে বলছে অ্যান্সারটা আনতে হবে এ বি এবং পি এর মাধ্যমে। এই যে এ বি এবং পি, সি রাখা যাবে না। দেখো সি কি থাকতে পারবে? সি কে এলিমিনেট করতে হবে, সি কে সরাইতে হবে ভাইয়া। প্রশ্নে বলছে যে এই রেখাটির অক্ষদ্বয় দ্বারা যে খণ্ডিতাংশ সেটাকে প্রকাশ করতে হবে শুধুমাত্র এ বি এবং পি এর মাধ্যমে। মানে এখানে থাকতে পারবে এ বি এবং পি, পি কে আনতে হবে এবং সি কে সরাইতে হবে। তো পি কে আনতে হবে, সি কে সরাইতে হবে। কোত্থেকে আনবো? এই যে এখান থেকে। কিভাবে? দেখো আমাকে বলো, ভালো মতো শোনো। আমি যদি প্রথমে লিখি এই অনুপাত এবং এই অনুপাত সেম, তাহলে এখান থেকে কজ আলফা বের করো। প্রথমটাই দেখো এই দুটো অনুপাত সমান লিখো, মনে মনে একবার লিখে ফেলবা এখান থেকে একবারে। তাহলে কজ আলফা সমান হবে এ পি বাই সি, কজ আলফা সমান হবে এ পি বাই সি। কেমনে বের করলাম? এই দেখো তুমি মনে মনে চিন্তা করো এটা সমান, তাহলে কজ আলফা সমান হবে, আর গুণ করো, কজ আলফা উপরে চলে যায়, এ আর পি গুণ হবে, সি দিয়ে ভাগ হবে। একইভাবে এইবার দ্বিতীয় এবং তৃতীয় এগুলা কিন্তু এই বয়সে মনে মনে পারা উচিত। এই দেখো এই দুইটা অনুপাত সমান লিখো, সাইন আলফা সমান হবে বিপি বাই সি, সাইন আলফা বিপি বাই সি। এবার আমাকে বলো এই যে সাইন আলফা এবং কজ আলফা এই দুইটার মান যে পাইছি, দেখো এখান থেকে কজ আলফা বের করছি, কজ আলফা সমান হবে এপি বাই সি আর সাইন আলফা সমান বিপি বাই সি। এখানে কোথাও সাইন আলফা কজ আলফা আছে? বলো এখানে কি সাইন কজ রাখা যাবে? রাখতে হবে শুধু এ বি এবং পি। তাহলে সাইন এবং কজ এলিমিনেট করার বুদ্ধি কি? একটা সরকারি সূত্র আছে, 9 10 পড়ছিলাম। সাইন এবং কজ এই দুটো একটা সরকারি সূত্র আছে, তোমরা জানো? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, জানো? দেখো আমরা জানি ভাই এখানে তো সাইন আলফা এবং কজ আলফাকে রাখা যাবে না,
কারণ এখানে শুধু থাকতে হবে এ বি এবং পি। লিখো, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। এই সরকারি সূত্র আমরা সবাই জানি, এই সূত্র জানি না এমন কেউ নাই। তাহলে এইবার দুইটা স্কোয়ার করে যোগ করে দাও। এই দুটোকে স্কোয়ার করলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার, বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস প্লাস কস স্কোয়ার আলফা এ স্কোয়ার বাই সি স্কোয়ার, এ স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এইবার খেয়াল করে দেখো সি স্কোয়ারের মান কত আসে, আর গুণ করে দাও। সি স্কোয়ার সমান বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার সি স্কোয়ারের মান এখানে বসায় দাও, ম্যাথ শেষ। দেখো পি চলে আসছে। তোমরা কি বুঝছো? খুবই ইজি। দেখো সি স্কোয়ারের মান এখানে বসায় দিলেই পাচ্ছে। দাঁড়াও আমি সি স্কোয়ারটা কমন নিয়ে দিই। ভাই আমার কাজ হচ্ছে এখানে সি কে সরাইতে হবে এবং পি কে আনতে হবে। দেখো ওয়েট, আগে করি তারপরে দেখো। সি স্কোয়ার কমন নাও, সি স্কোয়ার পরে মান বসাচ্ছি। দেখো সি স্কোয়ার কমন নিলে থাকবে কি 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। এইবার তুমি মান বসাও রুট ওভারের মধ্যে। সি স্কোয়ারের মান হচ্ছে এইটা। দেখো সি স্কোয়ার মান হচ্ছে পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে সি স্কোয়ার মান বসাই দিছি, ইন্টু এটা লসাগু করো, নিচে এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, কি থাকতেছে? কই লিখি? এখানে লিখি। রুট ওভারের মধ্যে থাকতেছে পি স্কোয়ার। এই তোমরা কি বুঝতেছো? উপরে থাকতেছে পি স্কোয়ার, নিচে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বর্গমূল করে দাও। বর্গমূল করে দিলে পি বাই এ বি। এই কাটাকাটি করলাম কেন? ধুর, এই দূরে তো গুণাকারে আছে। ধুর, কি রে কাটাকাটি যাবে না তো, এটা তো গুণ আকারে আছে। ধাত্তেরি কি সর্বনাশ, এরা তো দুইটা গুণ আকারে আছে। একই রকম দেখা দিছে কাটাকাটি করে। ম্যাথ তো এখানেই শেষ। আচ্ছা ওই দাঁড়াও, নতুন একটা পেজে যায় না, হিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাথটা বুঝছো সবাই? এখানে লিখি। কি ব্যাপার, হ্যাং হয়ে গেল নাকি? না ঠিক আছে, নতুন একটা পেজে করি। দেখো এই যে এখানে, তাইলে কি আসতেছে? রুট ওভারের মধ্যে নিচে এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এইবার বর্গমূল করে দাও। বর্গমূল করে দিলে কত হবে? তোমাকে বলছে খণ্ডিতাংশ নির্ণয় করো। তাহলে ভাইয়া খণ্ডিতাংশ ধরো যে আমরা এখানে এ বি, এ স্কোয়ারকে বর্গ করলে এ, বি স্কোয়ার বললে বি, আর পি স্কোয়ার বললে পি, আর এটা বর্গ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শেষ। বলো কে কে বুঝছো? এই বুঝছো? এখানে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না, এখানে কাটাকাটি যাবে না। সবাই ঠিক করো। যারা আমার মতো কাটাকাটি করে ফেলছিলা, এখানে কাটাকাটি করার সুযোগ নাই, এখানে কাটাকাটি করার সুযোগ নাই। বলো এটা কয়জনে বুঝছো? এই যে এটা হচ্ছে নির্ণেয় খণ্ডিতাংশ। দেখো কার কার মাধ্যমে প্রকাশ করতে বলছে? এ বি ও পি। দেখো এই যে খালি এ আছে, বি আছে, পি আছে। শোনো এটা খুবই ইজি ম্যাথ। আমি কি বলতেছি একটু শোনো। নর্মালি আমরা এই অ্যান্সারটা এখানে দিয়ে দিতাম যদি এই লাইনটা উল্লেখ করা না থাকতো। কেউ যদি আমাকে বলতো যে ডিরেক্ট তুমি খালি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ বাইর করো, তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিলেই হইতো। কিন্তু প্রশ্নে বলছে এই খণ্ডিতাংশটাকে এ বি ও পি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অন্য কিছুর মাধ্যমে প্রকাশ করা যাবে না। তাহলে এ আর বি থাকবে, ভালো কথা, কিন্তু সি কে সরাইতে হবে। তো এই যে আমরা এতগুলা কাজ করছি, এই যে কাজগুলা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এই কাজটা কেন করছেন, কারণ আমার এখানে সি স্কোয়ারের মান বসাইতে হবে এবং সি স্কোয়ারটাকে সরাইয়ে এই যে পি স্কোয়ার আনতে হবে। দেখছো আমি এখান থেকে কজ আলফা বের করছি, এই দুইটা সমান নিয়ে সাইন আলফা বের করছি। এবং আমরা জানি সরকারি সূত্র সাইন আলফা আর কজ আলফা, এই দুটা কি সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার, দুইটা বর্গ করে যোগ করে দিলে 1 হয়। তাহলে এখান থেকে আমি এই দেখো সি স্কোয়ার এবং পি স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি যে সি স্কোয়ার সমান এত। তারপরে তুমি সি স্কোয়ারের মান এখানে বসায় দাও, বসায় দিয়ে
খুব সিম্পল, এই ক্যালকুলেশনটা করলেই ম্যাথটা মিলে যায়। কে কে বুঝতে পেরেছো? কঠিন না। প্রত্যেকটা কাজ কখন কি করতেছি, প্রত্যেকটা কাজ কিন্তু রিজন আছে। তুমি যদি রিজন বুঝে কাজ করো, যে ভাই এখান থেকে কেন কজ আলফা সাইন আলফা বের করলেন, কারণ এই সরকারি সূত্র দিয়ে আমি সি স্কোয়ার এবং পি স্কোয়ারের মধ্যে সম্পর্কটা পাবো। তারপর সি স্কোয়ারের মানটা এখানে বসায় দিলে সি স্কোয়ারটা এলিমিনেট হয়ে যাবে, থাকবে চলে আসবে পি, আর এ আর বি তো থাকলে কোনো সমস্যা নাই, এ বি এবং বি শেষ। ভয় পাও না, আস্তে ধীরে। এই হচ্ছে ঘটনা। তো আগামী ক্লাসে আমরা 7 নম্বর সমীকরণটা পড়বো। আগামী ক্লাসে আমরা পড়বো 7 নম্বর সমীকরণ, এবং আগামী ক্লাসে আমাদের 3.5 শেষ হবে। শোনো, আগামী ক্লাসে আমাদের 3 এর ই মানে 3.5 কমপ্লিট হয়ে যাবে, এবং হোপফুলি আমরা আগামী ক্লাসে 3.6 শুরু করে দিব। তো আজকে ক্লাসের পর আলাদা করে আর কোনো বাড়ির কাজ দিচ্ছি না, আগামী ক্লাসের পরে বাড়ির কাজ দিব না, অথবা আজকে ক্লাসের পর কি বাড়ির কাজ দিলে অল্প হবে, খুব বেশি না। গত ক্লাস পর্যন্ত যেগুলো বাড়ির কাজ দিয়েছে ওগুলাই করো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ যাবে, এমসিকিউ শর্টকাটটা ওই রিটার্নে ইউজ করা যাবে, কারণ ওই রিটার্নটা এমনি বড়। রেদওয়ান ইউজ করলে কোনো সমস্যা নেই, স্যার নাম্বার কাটবে না। ওকে, একটা ম্যাথ যদি এমনিতেই বড় হয় সেখানে তুমি একটা শর্টকাট ইউজ করলে এই জন্য স্যার নাম্বার কাটবে না। বাট মনে করো একটা ম্যাথ এমনিতেই ছোট, এমনিতেই 2 লাইনের, ওটা ডিরেক্ট শর্টকাট দিয়ে করে দিলে রিটার্নে তখন নাম্বার কাটে দেবে। বুঝতে পেরেছ? শেষ। ওকে ফাইন। তো আজকে ক্লাসের সবগুলো ম্যাথ বুঝতে পারছো এমন কেউ আসো বলো? এই সপ্তাহে কিন্তু তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের উইকলি এক্সাম। তোমরা তো কভার ফটো রুটিনে দেখছো, এই সপ্তাহে কিন্তু সরলরেখার উইকলি এক্সাম হবে না, এই সপ্তাহে হবে ত্রিকোণমিতির উইকলি এক্সাম, লেকচার 1 থেকে 4 পর্যন্ত। আর পরের সপ্তাহে হবে আবার সরলরেখার উইকলি এক্সাম, এইভাবে চলবে। এখন থেকে প্রতি 1 সপ্তাহে পরপর দেখা যাবে এই সপ্তাহে ত্রিকোণমিতি হইলে পরের সপ্তাহে উইকলি এক্সাম সরলরেখা, তারপরে আবার ত্রিকোণমিতি, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, প্র্যাকটিস শিট কবে পাবো? প্র্যাকটিস শিট অধ্যায় শেষ হওয়ার পরে, অধ্যায়টা কমপ্লিট হওয়ার পরেই তুমি প্র্যাকটিস শিট পাবা। অথবা তুমি যদি আগেই প্র্যাকটিস শিট সলভ করতে চাও তাহলে দেখবা যে এতে দেওয়া আছে, কি বলে আর্কাইভে, আর্কাইভে তো প্র্যাকটিস শিট আছেই, ওখান থেকে সলভ করা শুরু করতে পারো। বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কয়টা ক্লাস লাগবে? সরলরেখা অধ্যায় 18 কিংবা 19, আর একটা এমসিকিউ ক্লাস নিলে, একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব না সরলরেখা অধ্যায়ের উপর, জাস্ট মানে এমসিকিউ তো সব ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে, একটা এমসিকিউ ক্লাস নিব, খালি পোল দিব। ওই দিন তোমরা সবাই ওয়েবসাইটে ক্লাস করবা। ধরো সরলরেখা অধ্যায়ের উপর 20টা টাইপ আছে, ধরো বা 30টা টাইপ, 30টা টাইপের 30টা এমসিকিউ পোল দিব, তোমরা অ্যান্সার দিবা। কারণ এমসিকিউ ক্লাস তো আলাদা করে নেওয়ার কিছু নাই, সবই ক্লাসেই দেখাই বলতেছি। তো নর্মাল ক্লাস লাগবে 18 থেকে 19টা, আর একটা এমসিকিউ ক্লাস, খালি পোল দিব, তোমরা অ্যান্সার দিবা, দেখবো কে কয়টা পারে। ওকে ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করতেছিলা যে ক্লাস টাইম চেঞ্জ হবে কিনা, আমি তো শুরুতেই বলে রাখছিলাম যে হায়ার ম্যাথ ব্যাচের রেগুলার ক্লাস টাইম থাকে সন্ধ্যা 7টায়, 25 ব্যাচেরও এটাই ছিল, 24 ব্যাচেরও এটাই ছিল, সন্ধ্যা 7টা। বাট তোমাদের যেহেতু এখনও কলেজ স্টার্ট হয়নি, এই জন্য আমরা বিকাল 3টায় নিচ্ছি। যখন তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, জুলাই মাসের 30 তারিখ থেকে তো তোমাদের কলেজে ক্লাস শুরু, তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে গেলে আমরা হায়ার ম্যাথ সাইকেলে ক্লাস সন্ধ্যা 7টায় শিফট করে দিব, যাতে তোমাদের কলেজ বিকালে ছুটি হইলেও কোনো অসুবিধা না হয়। বুঝতে পেরেছ? সাইকেল 4 কবে স্টার্ট হবে? সেকেন্ড পেপারের সাইকেল 4 শুরু হবে তোমাদের কলেজ শুরুর 1-2 সপ্তাহ পরে। যাদের কলেজে একই সাথে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়ায়, তোমরা সাইকেল 4-এ ভর্তি হয়ে যাবা। আর যাদের কলেজে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায়, তোমরা শুধু ফার্স্ট পেপারই কন্টিনিউ করতে থাকবা। বুঝতেছো? আমরা এইভাবেই তোমাদেরকে পড়াবো, এবং আর্কাইভ ক্লাসগুলো তো ওয়েবসাইটে দেওয়া আছেই। তোমাদেরকে আমরা এমনভাবে পড়াবো যে তোমার কলেজে যে অধ্যায় পড়াক, যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স করে পড়ায় তাহলে লাইভ ক্লাসে কন্টিনিউ করতে থাকবা, আর যদি শুধু ফার্স্ট পেপার পড়ায় তাহলে তোমার কলেজের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সাইকেল 2-এ বা 3-এ তো ওইগুলো আর্কাইভ দেওয়া আছে, তুমি ওই অনুযায়ী তখন পড়বা। এখন দরকার নেই, এখন এগুলো না, এখন তুমি শুধু লাইভ ক্লাস করো। তোমার কলেজের ক্লাস শুরু হোক, কলেজের সিলেবাস দেখ, তখন ওই অনুযায়ী কী কী করতে হবে আমরা তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 7টায় বায়োলজি ক্লাস টাইম চেঞ্জ করে দেবে, সমস্যা নাই। এখন তো ম্যাথ 3টায় আছে, এই জন্য বায়োলজি 7টায় নিচ্ছে। ম্যাথ যখন আমরা মেইন টাইমে শিফট করে ফেলবো, মানে সন্ধ্যা 7টায় যখন আমরা শিফট করবো ম্যাথ, তখন দেখবা যে বায়োলজিও রেগুলার ক্লাস টাইম বায়োলজি যখন থাকে ওইটাতে শিফট করে দেবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।